নতুন নতুন গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও কেমন। হুম হুম। রাত প্রায় 12টা বাজে। রাস্তা দিয়ে একা একা হেঁটে বাসায় ফিরছে তানহা। আজ ডিউটি থেকে আসতে একটু লেট হয়ে গেছে, তার মধ্যে আবার আস্তে আস্তে গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই পায়ে হেঁটেই বাসায় আসছে তান। শীতের দিন, চারিদিক নির্জন, রাস্তা হালকা মৃদু বাতাস যেন আবহাওয়াটাকে ঠান্ডা করে তুলেছে। এই এলাকায় নতুন, তানহা ভালোভাবে এগোনো সব কিছু চেনে না সে। তার পকেটে একটা রিভলভার থাকা সত্ত্বেও ও যেন ভয় হচ্ছে। তানহার ভয় হওয়ারই কথা, কারণ সে একটা মেয়ে, আর চারিদিকে নির্জন, আশেপাশে কেউ নেই বললেই চলে। রাস্তা দিয়ে তাড়াতাড়ি ভয়ে ভয়ে হেঁটে যাচ্ছে তানহা। তানহা হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ে আসতেই দেখে দুইটা ছেলে। তানহা তাদের দেখে জোরে জোরে হাঁটতে শুরু করে। তানহা পিছনে তাকিয়ে দেখে ছেলে দুইটা তার পিছনে আসছে। এটা থেকে তানহা তার হাঁটার গতি আরো বাড়িয়ে দেয়। এমন সময় ছেলে দুইটার মধ্যে একটা ছেলে দৌড়ে তানহার সামনে চলে আসে, আর একটা তানহার পিছনে। তখন তানহা বলে, দেখ, আমার পথ ছাড়, না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে এখানে। এত তাড়াহুড়া করো না মামুনি, বাসায় তো যাবে, তার আগে আমাদের একটু খুব খুশি করে যাও। তোদের খুশি আমি বের করছি। তোরা হয়তো আমার ড্রেসের দিকে তাকাসনি এখনো। ভালো করে দেখ আমি কে। তানহা কথা শুনে ছেলে দুইটা তাহার দিকে তাকিয়ে দেখে পুলিশের ড্রেস করা। এটা দেখে ছেলে দুইটা হেসে দেয়। ছেলে দুইটার হাসি দেখে তানহা এবার একটু ভয় পেয়েছে। কখন একটা ছেলে বলে, মামুনি, দেখছি পুলিশের ড্রেস পরে আমাদের ভয় দেখাচ্ছে। মামুনি হয়তো এই এলাকায় নতুন। যাক, জীবনে প্রথম কোনো পুলিশ মেয়েকে এত রাতে পেলাম। এটা বলে ছেলে দুইটা হাসতে থাকে। তানহা ছেলে দুইটা হাসি দেখে বুঝে যায় এরা এত সহজে তাকে ছাড়বে না। তাই তানহা তার পকেট থেকে তার রিভলভারটা বের করে। রিভলভারটা বের করতেই তানহার পিছনে থাকা ছেলেটা তানহার হাতে এক লাঠি দেয়, যার ফলে রিভলভারটা অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। এটা দেখে তানহা অনেক ভয় পায়। তানহা কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। সে একা দুইটা ছেলের সাথে কখনোই পেরে উঠবে না। এমন সময় ছেলে দুইটা হাসতে হাসতে বলে, এবার কি করবে মামুনি? আজ তোমাকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। জানোয়ারের বাচ্চা, আমার কাছে আসবি না, না হলে কিন্তু কুকুরের মতো মরবি তোরা। সালির দেখছি এখনো তেজ দেখাচ্ছে। তোর এই তেজ এখনই ঠান্ডা করছে। আর কি বললি, কুকুরের মতো মরবো? আগে তো একটু মজা করে নি, পরে দেখি কি কাকে মারে। এই বলে ছেলেটা তানহার গায়ে হাত দিতে যাবে, এমন সময় কোথা থেকে জেনে কেউ একজন এসে ছেলেটার বরাবর ঘুষি মারে। ছেলেটা ঘুষি খেয়ে সাথে সাথে মাটিতে পড়ে যায়। নাক থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। তানা তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে, কালো একটা হুডি পরে। ছেলেটার মুখে হুডির মাস্কটা লাগানো, চুলগুলো এলোমেলো হয়ে আছে। টানা আগন্তুক ছেলেটার দিকে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে কে এই ছেলেটা, হঠাৎ কোথার দিকে আসলো আর তাকে বাঁচালো। আগন্তুক ছেলেটার ঘুষি খেয়ে একটা ছেলে এখনো মাটিতে শুয়ে আছে। ওটা সাহস পাচ্ছে না, নাক দিয়ে অনবরত রক্ত করছে। এটা একটা ছেলে। এই অবস্থা দেখে বাকি অন্য যে একটা ছেলে ছিল সে দৌড়ে পালাতে লাগবে। ছেলেটা দৌড়ে পালাচ্ছে, এমন সময় আগন্তুক ছেলেটা তার কোমর থেকে একটা ডেস্টারের ইঞ্জিল বের করে ছেলেটার মাথা বরাবর শুট করে। সাথে সাথে ছেলেটার নিখা দেহটা রাস্তার মধ্যে ছিটকে পড়ে।
আগন্তুক ছেলেটা এভাবে ছেলেটাকে মেরে ফেলায় তাকে ভয়ঙ্কর লাগছে। কান হাতে সব কিছু দেখে শক হয়ে আছে। সাথে সাথে তানাও অনেক ভয় পেয়ে যায়, আবার অনেক খুশি হয়, কারণ এদের এভাবেই মারা উচিত। কানা আগন্তুক ছেলেটার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে, আর অধীর আগ্রহে তাকিয়ে আছে বাকি ছেলেটাকে কি করে এটা দেখার জন্য। আগন্তুক ছেলেটা এবার নিচে পড়ে থাকা ছেলেটার দিকে তাকা। আগন্তুক ছেলেটা এবার তার পকেট থেকে একটা টাকার নোট বের করে নিচে পড়ে থাকা ছেলেটার বুকের উপর ফেলে দেয়। এটা দেখে তান্হা আর নিচে পড়ে থাকা ছেলেটা ভয়ে ভয়ে তাকিয়ে আছে এই আগন্তুক ছেলেটার দিকে। এই ছেলেটা করছে কি, পাগল নাকি, এইসব ভাবছে আর জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে তান্হা আগন্তুক ছেলেটার দিকে। আগন্তুক ছেলেটা নিচে পড়ে থাকা ছেলেটা উপরে একটা টাকার নোট তেলে সাথে সাথে কপাল বরাবর শুট করে এবং সাথে সাথে ছেলেটা মারা যায়। শুট করার সাথে সাথে আগন্তুক ছেলেটা সেখান থেকে চলে আসতে লাগে। আগন্তুক ছেলেটা পিছন ফিরে চলে যাচ্ছে, এমন সময় তানিয়া পিছন থেকে অনেক ডাকাডাকি করে, কিন্তু আগন্তুক ছেলেটা কোনো কথা না বলে সেখান থেকে চলে যাচ্ছে। তানহা দৌড়ে আগন্তুক ছেলেটার সামনে যান। তানহা এভাবে আগন্তুক ছেলেটার সামনে যাওয়ায় ছেলেটা থেমে যায়। তখন তানহা বলে, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি না আসলে। তানহাকে আর কোনো কিছু বলতে না দিয়ে আগন্তুক ছেলেটা তানহার পাশ কাটিয়ে সেখান থেকে চলে গেলে। তানহা অবাক হয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। তখন তানহা নিজেই নিজেকে বলে, এইটা ছেলে নাকি অন্য কিছু? এত কিছু করে ফেলার মুহূর্তের মধ্যে কিন্তু একটা কথা পর্যন্ত বলল না, আমার দিকে তাকালোও পর্যন্ত না। আজব ছেলে তো। যাক, আমার এত ভেবে কাজ নেই, বাসায় যাই। অনেক রাত হয়েছে, আব্বু আম্মু হয়তো আমার জন্য চিন্তা করছে। এটা বলে তানহা রাস্তায় পড়ে থাকা তার রিভলভারটা তুলে নিল। রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকা ছেলে দুইটার দিকে একবার তাকিয়ে তানহা সেখান থেকে চলে যায়। এদিকে প্রায় রাত 1টার দিকে বাসায় ফিরে রাজ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে প্রবেশ করতেই দেখতে পায় রাজ তার আম্মু খাওয়ার টেবিলে ঘুমিয়ে আছে, চেয়ারে বসে টেবিলে মাথা ঠেকিয়ে। রাজ তার আম্মুর কাছে গিয়ে হালকা করে ডাক দেয়। রাজের ডাকে তার আম্মু জেগে যা আর রাজের দিকে তাকিয়ে কোনো কথা না বলে খাবার বেড়ে দিতে লাগে। তখন রাজ বলে, আম্মু, তুমি প্রতিদিন আমার জন্য এভাবে অপেক্ষা করো কেন? অসুস্থ হয়ে যাবে তো। আমার কথা যদি ভাবতি তাহলে প্রতিদিন এত রাত করে বাসায় ফিরতি না, আর আমাকে অপেক্ষা করা লাগতো না। তোমাকে তো বলেছি খাবার রেখে রুমে গিয়ে ঘুমিয়ে যাবে। আমি যত রাতে বাসায় ফিরি না কেন, আমি খেয়ে নেব। কেমন খাবি আমার দেখা আছে। আমার হাতে ছাড়া তো নিজের হাতে লাঞ্চ করে কবে খাইছি সেটাও তো তোর মনে নেই মনে হয়। হ্যাঁ, কি তুই প্রতিদিন এত রাতে বাসায় বাহিরে কি করিস? আশেপাশে মানুষজন খারাপ ভাবেন। আশেপাশে মানুষ কি বললো তা নিয়ে আমার কিছু যায় আসে না। আমি একদিন না খেয়ে থাকলে তো তারা আমাকে খাবার দিবে না। তাহলে আশেপাশের মানুষ কি দেখছে তা ভেবে আমার কিছু বলার নাই। তোর হ্যাং দেওয়া বন্ধ কর। তোর আব্বু প্রতি রাগারাগি করে শুধু আমার জন্য কিছু বলে না তোকে, সেদিকে খেয়াল আছে তোর? এর জন্যই তো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আসোই তো আব্বুকে সামলানোর জন্য। জানি কত ভালোবাসিস। তোরে বলতে হবে না। এভাবে চলতে থাকলে তোর আব্বুকে আমি আর ম্যানেজ করতে পারবো না প্রতিদিন। তোমাকে ম্যানেজ করতে হবে না। আব্বু আমার দেখা পাইলে তো লাগালাগি করবে, না পাবে আমাকে দেখা, না পাবে বকাবকি। হয়েছে, এখন চুপচাপ খেয়ে নে, কোনো কথা বলবি না। তোর আব্বু জেগে গেলে আবার রাগারাগি করবেন।
রাজ আর কোনো কথা বলল না। তার আম্মু তাকে খাইয়ে দিতে লাগলো। রাজ খাওয়ার তো করে নিজের রুমে চলে গেল। মাথাটা একটু ব্যথা করছে, তাই একটা ওষুধে ঘুমিয়ে পড়ল রাজ। এটা রাজের দৈনিক রুটিন। প্রতিদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর গভীর রাতে বাসায় ফিরে এবং তার আম্মুর ভাষণ শুনে খাবার খেয়ে ঘুমিয়ে আসা। রাজের আব্বু আম্মুও কিছু বলে না, কারণ আদরের একমাত্র সন্তান বলে কথা। পরের দিন সকালে 10টায় ঘুম ভাঙে রাজের। রাজকে কেউ ডাকতে যায় না, কারণ বাসা সবাই জানে হাজার ডাকলেও সে উঠবে না। সকাল 10টায় রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে তাকিয়ে দেখে তার আম্মু টিভি দেখছে। রাজকে নিচে আসতে দেখে তার আম্মু বলল, কি রে, ঘুম ভাঙছে তাহলে? খাবার দাও, ক্ষুধা লাগছে খুব। তুই বস, আমি নিয়ে আসছি। এই বলে তার আম্মু চলে গেল খাবার আনতে। রাজ বসে বসে কার্টুন দেখছে লাগলো। কিছুক্ষণ পর রাজের আম্মু খাবার নিয়ে আসলে রাজ তার আম্মুর থেকে খাইয়ে নিয়ে বাসা থেকে বের হয়। রাজ বাসা থেকে বের হয়ে 3 রাস্তার মোড়ে গেলে তাকিয়ে তাকিয়ে আশেপাশে তার বন্ধুরা নাই। তাই রাজ ফোনটা বের করে ফাহিমকে কল দিলে ফাহিম কলটা রিসিভ করতেই রাজ বলল, কিরে মামা, কই তোরা? মামা, আমি আর আবির এক জায়গায় আসছি, 20 মিনিট দ্বারা আমরা আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আই। রাজ ফোনটা কেটে দিয়ে একটা দোকানে চলে গেল। সেখান থেকে একটা সিগারেট নিয়ে সিগারেট খেতে লাগলো আর ফাহিম আবিদের জন্য অপেক্ষা করতে লাগলো। এদিকে এদিকে এই এলাকায় নতুন জয়েনিং হওয়া তানহা পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখছে। গাড়ি নিয়ে তানহা গাড়ি করে ঘুরতে ঘুরতে তার চোখ গেল একটা দোকানে। তানহা তাকিয়ে দেখে একটা ছেলে দোকানের দিকে মুখ করে তাকিয়ে আছে, আর তার পরনে কাল রাতে সেই সেম ড্রেস। তানহা এই ড্রেস আপ দেখে গাড়িটা থামিয়ে দিল আর সেদিকে যেতে লাগলো। তানহা ছেলেটার কাছে এসে পিছন থেকে বলল, এই ছেলে শোনো। রাজ মনে সুখে সিগারেট টানছে। এমন সময় পিছন থেকে কেউ একজন মেয়েলি কণ্ঠে রাজকে ডাকলো। রাজ পিছনে ঘুরে তাকায়। রাজ পিছনে ঘুরতেই তার মুখে সম্পূর্ণ সিগারেটকে ধোঁয়া তানহার মুখে গিয়ে পড়ে আর তানহা সেখানে কাশতে শুরু করে। রাজের মুখে সিগারেটের ধোঁয়া তানহা কাশতে থাকি, কিন্তু রাজ তার সিগারেট খাওয়া থামাচ্ছে না। এমন সময় তানহা রেগে রাজের মুখ থেকে সিগারেট নিয়ে নিজেই ফেলে দেয়। তা দেখে রাজ বলল, এটা কি হলো? এই ছেলে, এটা কি সিগারেট খাওয়ার জায়গা? এখানে কোথাও তো নেই যে সিগারেট খাওয়া যাবে না। আর থাকলে বা কি, রাজ কাউকে মেনে চলে না। তুই দেখছি আসলেই বেয়াদব একটা ছেলে। এই মেয়ে চিনা নাই জানা নাই, ডাইরেক্ট তুই করে বলতেছেন। অসভ্য মেয়ে কোথাকার, কমন সেন্স নাই। কি? আমার কমন সেন্স নেই? বেয়াদব বখাটে ছেলে, এক তো নিজে অন্যায় করেছো, তার উপর আবার বড় বড় কথা। আমি আবার কি অন্যায় করলাম? সিগারেট খাওয়া কি অন্যায়? সিগারেট খাওয়া যদি অন্যায় হই, তাহলে সে অন্যায়টা আবার করছি, দেখি কি করতে পারেন। ওই মামা, 2টা সিগারেট দাও তো। রাজ দোকান থেকে 2টা সিগারেট নিয়ে একসাথে 2টা সিগারেট জ্বালায়। সিগারেট 2টায় এক টান দিয়ে পুরো ধোঁয়া তানহার মুখের দিকে মারে, যার ফলে তানহা আবারও কাশতে শুরু করে। তানহা কাশি দেখে রাজ আবারও একটু ধোঁয়া তানহার দিকে মারে। তানহা এবার রেগে গিয়ে রাজকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিয়ে বলল, চল আমার সাথে, পুলিশের সাথে বেয়াদবি করার মজা আজ তোকে ভালোভাবে বোঝাবো। এই বলে তানহা রাজের কলারে হাত দেয়। রাজের শার্টের কলারে হাত দেওয়াতে রাজ রেগে যায় আর এক ঝটকায় কলার ছাড়িয়ে নেয় আর বলে, এই মেয়ে, তোর সাহস তো কম না, থাপ্পড় মেরে আবার কলা ধরেছিস। তোর ভাগ্য ভালো তুই মেয়ে। তুই যদি মেয়ে না হতি
তাহলে এতক্ষণে হসপিটালের বেডে শুয়ে থাকতি। কে হসপিটালের বেডে থাকবে তার সময় বলবে। চল আমার সাথে। আপনার সাথে যাব মানে? হুম, আমার সাথে থানায় চল। তোর এমন অবস্থা করব না, আর পুলিশের সাথে কোনোদিনও বেয়াদব করবি না। বেয়াদবি দেখছেন কি? আমি হলাম আনলিমিটেড বেয়াদব, যা সময়ের সাথে সাথে দেখতে পারবেন। তোর বেয়াদবি আমি বের করছি। চল আমার সাথে থানায়। ও তাই? তাই কিসের জন্য আমাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে? কোনো কারণ ছাড়া বা অপরাধ ছাড়া এভাবে তো ধরে নিয়ে যেতে পারেন না, এটা নিশ্চয়ই জানা আছে। ইফটিজিংয়ের দায়ে। ইফটিজিং মানে? আমি আবার কোন মেয়েকে ইফটিজিং করলাম? একটু আগেই যে আমাকে ইফটিজিং করলে, এটা এক প্রকার ইফটিজিং। আর তোকে বোঝাবো পুলিশের সাথে বেয়াদবি করার ফলটা কি। আমি যে আপনাকে ইফটিজিং করলাম, তার প্রমাণ কি? তোর প্রমাণ লাগবে না, চল থানায়, তোর প্রমাণ বের করতেছি। এটা বলে তানহা রেগে গিয়ে রাজের হাতে হ্যান্ডকাপ লাগাতে লাগলো। তখন রাজ ছাড়িয়ে নিয়ে বলল, সারুন, হ্যান্ডকাপ লাগাতে হবে না, আমি এমনিতেই যাচ্ছি। এই বলে রাজ গাড়িতে বসে পড়ল। তানহা রাইড করে থানায় নিয়ে চলে গেল। রাজকে লকআপের কাছে নিয়ে এসে এক ধাক্কা দিয়ে লকআপের ভিতরে ঢুকিয়ে দিয়ে লকআপটা লক করে দিল। তখন রাজ বলল, লকআপে ভরে দিলেন তো, তো আটকে লাগতে পারবেন তো নাকি? সেটা তো সময় বলবে। সাহস থাকলে আমার আব্বুর নাম্বারে কল দেন। ওয়েট ওয়েট, দেখি তোর আব্বু কি করতে পারে। তবে একটা কথা, এখানে তোর আব্বু তো দূরের কথা, মিনিস্টারের নাম এলেও তোরে ছাড়বো না আমি। থানাদার ফোনটা বের করে রাজের থেকে নাম্বার নিয়ে রাজের আব্বুকে ফোন দিল লাউড স্পিকার দিয়ে। একবার রিং হতে ফোনটা কেটে দিল। আবার ফোন দিল, তার আপু ফোনটা রিসিভ করে তখন তানহা বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি মা? চিনতে পারলাম না। আমারে আপনি চিনবেন না? আপনার বখাটে ছেলে রাজ রাস্তার সাইডে দাঁড়িয়ে সব মেয়েদেরকে ইফটিজিং করে, তাই তাকে থানায় ধরে আনা হয়েছে। এই নিন, কথা বলুন। এই বলে তানহা ফোনটা রাজের কাছে নিয়ে গেল। রাস্তার চোখ বড় বড় করে তানহার দিকে তাকিয়ে আছে। তখন রাজের আব্বুকে বলল, বিশ্বাস করো আব্বু, আমি এমন কিছুই করি নাই। জাস্ট 10 মিনিটের মধ্যে আমাকে এখান থেকে বের করো। বিশ্বাস করবো তো আবার তোকে কখনোই না। তোরে অনেকবার ছাড়িয়েছি আমি, কিন্তু এবার আর না, কারণ তুই মেয়েদের ইফটিজিং করিস এটা জানতাম না। এবার তোর একটা শিক্ষা হওয়া দরকার। বিশ্বাস করো আব্বু, আমি এমনটা করি নাই। উনি মিথ্যা কথা বলছে। একজন পুলিশের তো আর ঠেকা নয় যে তোরে এমনি এমনি ধরে নিয়ে আসবে। তোর একটা শিক্ষা হওয়া উচিত। থাক তুই ওইখানে। আব্বু, আম্মু কিন্তু আমার জন্য চিন্তা করবে। তোর আম্মুরে আমি সামলে নিব। 2 দিন এইখানে থাক, এমনি ঠিক হয়ে যাবে। আর তোরে যেন এই 2 দিনে সোজা করে যায় সেটা আমি বলে দিচ্ছি। আব্বু, কাজটা কিন্তু একদম ঠিক করতেছো না, সময় কিন্তু আমারও আসবে। কাজটা আমি 100% ভালো করেছি। আর এটা শুনলে তো আম্মুও খুশি হবে মনে হয়, কারণ তোর একটা শিক্ষা পাওয়া উচিত। 2 দিন থাক, এমনিতেই ঠিক হয়ে যাবে। তারপর আমি গিয়ে নিয়ে আসবো। চিন্তা করবেন না আঙ্কেল, আমি এই 2 দিনে সোজা করে দিব, যেন কারোর সাথে বেয়াদবি করতে না পারে। ঠিক আছে মা, একটু ভালোভাবে আদর যত্ন করে দিও তো। আমরা তো আর কিছু করতে পারি না। ঠিক আছে আঙ্কেল। আব্বু, আমার কিন্তু লাগ উঠতেছে, আমারে এখান থেকে নিয়ে যাবে কিনা বল। রাজের আব্বু কোনো রেসপন্স না করে ফোনটা কেটে দিল। ফোনটা লাউড স্পিকারে থাকায় সব কথা তানহা শুনেছে। সব কথা শুনে তানহা বলল, কি রে, এখন কি করবি? হুম হুম, হাওয়া শেষ। আর একটা নাম্বার তুলুন। চান্স ওই একবার,
আর কাউরে কল দিতে পারবি না, জাস্ট তোর পরিবারকে জানানোর প্রয়োজন ছিল, তাই ফোন দিলাম, না হলে আবার চিন্তা করতো। আপনি মিথ্যে কথা বললেন কেন? আমি কোনো মেয়েকে কখনো ডিস্টার্ব করি না। এমনি খারাপ হতে পারে, কিন্তু মেয়েদেরকে সম্মান করি। তা তো তোর ব্যবহারেই দেখতে পাচ্ছি তুই কেমন। যে সম্মানের যোগ্য আমি তাকেই সম্মান করি। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি সম্মানের যোগ্য না? না, দেখলি তো তোর আব্বু কি বলল, তোর একটা শিক্ষা পাওয়ার দরকার, আর আমারই তোকে সোজা বানানোর পারমিশনও দিয়ে দিল। এই 2 দিনে তোকে সোজা করে দিব আমার সাথে বেয়াদবি করার। আমার আব্বু কিন্তু আর একটা কথাও বলছে। কি কথা? আমাকে ভালোভাবে আদর যত্ন করতে বলছে। তখন তো থাপ্পড় মারছিলেন, গালটা এখনও ব্যথা করতেছে। নেন, এবার আদর করে দেন, একটা কিস দেন। এটা বলে রাস্তার গালটা তানহার দিকে বাড়িয়ে দিল। সাথে সাথে তানহা রাজের গালে আবারও থাপ্পড় মারল। তখন তানহা বলল, তোর ভাগ্য ভালো তুই কাল রাতে আমাকে বাঁচিয়েছিস, না হলে তোর এমন অবস্থা করতাম না, দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও পেতি না। যে মেয়ে সাধারণ 2টা ছেলের সামনে হাতে রিভলভার থাকা অবস্থাও পারেন না, সে আবার আমার সাথে পাঙ্গা নিয়ে, বিষয়টা হাস্যকর হয়ে গেল না? তোর হাসি এই 2 দিনে আমি ছোটাবো, জাস্ট ওয়েট কর। কিন্তু তোরে কাল রাতে দেখে মনে হয়েছিল কেমন ভয়ঙ্কর আর অদ্ভুত, কিন্তু তুই দেখছি একটা অরিজিনাল বখাটে বেয়াদব লুচ্চা। আমি কাল রাতে না থাকলে আপনার এতক্ষণে হয়ে যেত, আর আমি যদি লুচ্চা হতাম তাহলে কাল রাতে আপনার কিল খতম হয়ে যেত। সেই জন্যই তো তোকে কিছুই বলছি না, কারণ তুই আমার সবচেয়ে দামি জিনিসটা রক্ষা করেছিস। কিন্তু তোরে তো একটু সোজা করতেই হয়, তোর আব্বুর পারমিশন বলে কথা, 2 দিন থাক, ঠিক হয়ে যাবি। এই বলে তানহা তার টেবিলে গিয়ে বসল। তানহার টেবিল রাজ স্পষ্ট দেখতে পাচ্ছে সামনে হওয়ায়। রাজ আর কথা বাড়ালো না, কারণ রাজ বুঝে গেছে 2 দিন আগে এখান থেকে বের হওয়া অসম্ভব। রাজ একটা ফোন করলেই এখান থেকে বেরিয়ে যেত, কিন্তু সেই সুযোগ আর নেই, কেননা তানহা আর কাউকে ফোন দেবে না। আর রাজের ফোনটাও সে নিয়ে অফ করে রেখে দিয়েছে। রাজ দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল। রাজ কিছুক্ষণ বসে থাকার পর তার সামনে তান্না কিছু খাবার নিয়ে এসে বলল, দুপুর তো হয়ে গেছে, নে এইগুলো খেয়ে নে। হোয়াট? আমি খাবো এগুলা? আমাদের বাড়ির কাজের লোকও তো এগুলা খায় না। এর চেয়ে ভালো খাবার এখানে নাই, আর তোরে সোজা করতে এই খাবারগুলোই যথেষ্ট। এগুলো কেউ খায়? মরে গেলেও খাবো না আমি। এখানে যারাই থাকে তারাই এই খাবার খায়, আর তোকেও খেতে হবে। অসম্ভব, আমার ওয়ালেটে টাকা আছে, সেখান থেকে নিয়ে বাহির থেকে কিছু খাবার কিনে এনেন আমার জন্য। তোরে কি আমার চাকর মনে হয় তোর খাবার আমি নিয়ে আসবো? তাহলে আমার ফোনটা দেন, আমার ফ্রেন্ডকে বলি খাবার কিনে আনার জন্য। সেটাও সম্ভব না, তোকে এই খাবারগুলোই খেতে হবে এই 2 দিন, এর চেয়ে ভালো খাবার পাবি না। আমি না খেয়ে থাকবো, তারপরও এগুলো আমি খাবো না। আপনি নিয়ে যান এগুলো। পেটে টান পড়লে সব খাবি, এই খাবারগুলো রেখে গেলাম, পেটে টান পড়লে খেয়ে নিস, আর আমিও দেখি কতক্ষণ না খেয়ে থাকতে পারিস। এই বলে তান্না খাবারগুলো রেখে তার টেবিলে গিয়ে বসলো আর কিছু ফাইল ঘাঁটতে লাগলো। রাজ বসে তান্নার দিকে তাকিয়ে আছে। এভাবেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু রাজ কিছু মুখে তুলছে না। রাজের অনেক ক্ষুধা পাওয়া সত্ত্বেও রাজ খাচ্ছে না, কারণ রাজ একবার যেটা বলে সেটাই করে। রাজকে এইভাবে না খেয়ে থাকতে দেখে তানহা অবাক হচ্ছে, কারণ সকাল থেকে প্রায় বিকেল হয়ে গেল, কিন্তু রাজ খাবারগুলোর দিকে তাকাচ্ছে পর্যন্ত না। রাজের মুখ দেখে বোঝা যাচ্ছে রাজের খিদে পেয়েছে,
কিন্তু তানহার দেওয়া সেই খাবারগুলোর দিকে রাজ তাকাচ্ছে না। রাজের খিদে থাকা সত্ত্বেও রাজ খাচ্ছে না। অনেকক্ষণ হলো রাজ সিগারেট খেতে পারছে না। রাজের প্রচুর সিগারেটের প্যারা উঠেছে, কিন্তু কিছু বলতে পারছে না। তখন তানহা রাজের সামনে এসে বলল, কি রে, খাবারগুলো খাচ্ছিস না কেন? দেখে তো মনে হচ্ছে খুব খিদে পেয়েছে তোর। খিদে তো পেয়েছে, কিন্তু এগুলো আমি খাবো না। তোকে এইগুলোই খেতে হবে। এত ঝামেলা না করে চুপচাপ খেয়ে নে, না হলে না খেয়ে মর। আমি এগুলো খাবো না। একটা কাজ করেন, আমাকে খাবার এনে দিতে হবে না, একটা সিগারেট এনে দিলেই হবে। গিয়ে ভিতরে এসে রাজের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলল, তোর মুখ থেকে যেন নেক্সট টাইম সিগারেটের কথা না শুনি, কথাটা যেন মাথায় থাকে। এটা বলে তানহা বেরিয়ে গেল। রাজ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাজ ভাবতে পারেনি সামান্য সিগারেট চাওয়াতে এতটা রেগে যাবে তানহা। রাজ আর কিছু না বলে দেওয়ালে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলো, কারণ অনেক ক্লান্ত হয়ে আছে। তানহা ও থানা থেকে বেরিয়ে পড়ল চারিদিক এলাকা একটু চক্কর দিতে। প্রায় সন্ধ্যা হয়ে গেল। থানায় এসে দেখে রাজ দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন, আর তার পাশেই খাবারগুলো যেমন অবস্থা ছিল ঠিক তেমনই আছে। রাজ তাতে হাত পর্যন্ত দেয়নি। তানহা বুঝতে পেরেছে হাজার চেষ্টা করলেও রাজকে এগুলো খাওয়াতে পারবে না। রাজ যা বলে তাই করে। তানহা রাজকে অনেক ডাকাডাকি করলো, কিন্তু রাজের ঘুম ভাঙছে না। তানহা রাজকে অনেক ডাকাডাকি করলো, কিন্তু রাজের ঘুম ভাঙছে না। তখন তানহা ভিতরে ঢুকে রাজের মুখে পানি মারতেই রাজ জেগে যায়। রাজ উঠে তানহার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তানহা রাজের এই অবস্থা দেখে ফিক করে হেসে দিল, আর রাজ তানহার হাসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তানহা হাসতে হাসতে বলল, তোর তাকানো দেখে মনে হচ্ছে কোনো এক ক্ষুধার্ত কুকুর 7 দিন ধরে রুটি পায়নি। সুন্দর কি? আপনার হাসি দেখে তো ক্রাশ খেয়ে গেলাম। আহা, কি সুন্দর হাসি! আপনাকে তো আমার বউ বানাবো। তুই তো দেখছি আচ্ছা ফাজিল, জেলের ভেতরে ঢুকেও ফ্ল্যাট করছিস। ফ্লার্ট করলাম কই, আমি তো সব সত্যি বললাম। আপনার হাসি আমার মনে ধরছে। বিয়ে করলে আমি আপনাকে কি করব? সেই স্বপ্ন বাদ দে। আমি কেন? কোনো মেয়েই তোকে বিয়ে করবে না, আর আমাকে বিয়ে করা তো বিলাসিতা। বিয়ে একদিন আমি আপনাকে কি করব? তুই তো দেখছি একটা বেয়াদব। ভাবছিলাম তোরে কিছু খাবার কিনে এনে দিতে, কিন্তু তার হলো না। এই বলে তানহা রাজের কাছ থেকে চলে আসতে যাবে, এমন সময় রাজ করুণ সুরে বলল, এমন করুন না জান, প্লিজ, ক্ষুধা লাগছে, খাবার এনে দাও। খুব ক্ষুধা পাইছে। আমি মরে গেলে তোমার কি হবে বলো তো? তোরে তো আমি সরি, আমি তো মজা করছিলাম। এবার কিছু খাবার এনে দেন না প্লিজ, খুব ক্ষুধা পাইছে। এবারের মতো মাপ করে দিলাম। বল কি খাবি? বেশি কিছু না, 1 প্যাকেট বিরিয়ানি আর একটা কোক আর একটা সিগারেট। আবার সেই সিগারেট? এবার যদি তোর মুখ থেকে সিগারেটের কথা শুনি না, খুন করে ফেলবো। তোরে বলে দিলাম, সিগারেট পাবি না তুই। 20 মিনিট দাঁড়া, বিরিয়ানি আর কোক আনছি। এই বলে তানহা চলে গেল বিরিয়ানি আনতে। প্রায় 20 মিনিট পর তানহা বিরিয়ানি কোক নিয়ে আসে রাজের জন্য। রাজকে বিরিয়ানি আর কোক দিতেই রাজ অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তানহার দিকে। তখন তানহা বলল, আবার কি হলো? খাইয়ে দেন না প্লিজ। ফাজলামি করিস আমার সাথে? এমন একটা থাপ্পড় মারবো না, পুরো সোজা হয়ে যাবি। আমি নিজের হাত দিয়ে তো খাই না, প্রতিদিন আম্মুর হাত দিয়ে আমাকে খাইয়ে দেই। এখানে তো আম্মু নেই, তার জন্য আপনাকে বললাম খাইয়ে দিতে। তুই কি মেয়ে মানুষ তোকে খাইয়ে দিতে হবে?
আর তোর আম্মুও তোকে খাইয়ে দেয়, এটা আমার বিশ্বাস করতে হবে? বিশ্বাস না হলে আব্বুকে কল দিতে পারেন। ফোন করার কোনো প্রয়োজনই নেই, চুপচাপ তাড়াতাড়ি খেয়ে নে, না হলে খাবারগুলো নিয়ে চলে যাব। সারা রাত না খেয়ে থাকতে হবে। নিজের খাদ দিয়ে খাবো না, আপনি খাইয়ে দিলে খাবো আর না হলে না। দেখ, রাগ উঠাবি না, নিজের হাতে খেয়ে নে। না আমি খাবো না, হইতে আম্মুর হাতে খাবো, না হলে আপনার। তোর আম্মুকে আমি এখন কোথায় পাবো? আর আমিও তোকে খাইয়ে দিতে পারবো না। তাহলে আমি খাবো না, নিয়ে যান আপনার খাবারগুলো। দেখ, শেষবারের মতো বলছি, বিরক্ত না করে খেয়ে নে। বললাম তো খাবো না। ওকে, না খেয়েই থাক। আমিও আবার কি তোর মতো ছেলের জন্য? এই বলে তান্হা বেরিয়ে চলে আসে আর নিজের টেবিলে বসে কাজ করতে থাকে। রাত ইচ্ছে করেই খাচ্ছে না, কারণ সে তান্হার হাতে খাবে ভেবেছে। এইভাবেই আরও কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেল। রাজ অনেকক্ষণ না খেয়ে থাকায় রাজের মাথা ব্যথা করতে লাগলো, তবুও রাজ খাচ্ছে না। রাজ অনেকটা সময় না খেয়ে থাকার ফলে মাথা ব্যথা করতে লাগলো, যেই মাথা ব্যথা রাজের প্রায় সময় হয়ে থাকে। রাজ এক সময় তার 2 হাত দিয়ে মাথা চেপে ধরে। তান্হা আর টেবিল থেকে দেখতে পায় রাজ 2 হাত দিয়ে মাথা চেপে ধরে আছে। তা দেখে তান্হা রাজের কাছে এসে বলল, কি, এইভাবে মাথা চেপে ধরে আছিস কেন? সকাল থেকে না খাওয়ার ফলে মাথাটা ব্যথা করছে। তাহলে না খেয়ে আছিস কেন? খেয়ে নে। না আমি খাবো না। দেখ, বিরক্ত করবি না, না খেলে অসুস্থ হয়ে যাবি, আর তার পুরো দোষ আমার উপরে পড়বে। আমি কি খেতে চাইছি না নাকি? বললাম তো আপনি খাইয়ে দিলে খাবো। তুই তো দেখছিস সম্পূর্ণ আলাদা। না খেয়ে অসুস্থ হয়ে যাবি, কিন্তু নিজের জেদ ধরেই থাকবি। আমি একবার যা বলি তাই করি। যে জিনিসটা আমার পছন্দ তা না পেলে আমি কেড়ে নিই। তুই তো দেখছি বাকি অন্যদের মতো না। আমি আমার সাথে কারো তুলনা দিলে চলবে? আমি অনলি ওয়ান পিস, আমার মতন দ্বিতীয় কাউকে খুঁজে পাবেন না। খুঁজে পাওয়ারও দরকার নেই। এসব ফাপড় বাদ দিয়ে চল, হাঁ কর। খাইয়ে দিবেন? না দিয়ে আর উপায় আছে? তুই অসুস্থ হয়ে গেলে আমার সম্পূর্ণ দোষ আমার হবে। এই তো বুঝতে পেরেছেন। এটা যদি আর একটু আগে বুঝতেন তাইলে তো আমার এতক্ষণ না খেয়ে থাকতে হতো না। এত কথা না বলে ভালোভাবে বস, আমি খাইয়ে দিচ্ছি। ওকে মাই জান। তান্হা রাজের দিকে রেগে তাকালো। রাজ আর কিছু বলল না, চুপচাপ ভালোভাবে বসে পড়ল। তান্হা রাজকে খাইয়ে দিতে লাগলো। তান্হা এই প্রথম কাউকে খাইয়ে দিচ্ছে। তান্হা ভালোভাবে রাজকে খাইয়ে দিতে পারছে না, তবুও রাজ তান্হার হাতে খাবার খাওয়ার অনুভব করছে। রাত এই প্রথম তার আম্মুর হাত বাদে অন্য কারোর হাতে ভাত খাচ্ছে, তাও আবার ক্রাশের হাতে। ভাবতে এক অদ্ভুত ফিলিংস জাগে মনে। রাজের মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হতে থাকে। তখন রাজ বিড়বিড় করে বলে, বিয়ে করলে আমি আপনাকে কি করব পুলিশ ম্যাম? বিয়ের পর খাবার খেলে আমি আপনার হাতই খাবো। রেডি হন এই রাজকে সারা জীবন খাইয়ে দেওয়ার জন্য। কি রে, কি বিড়বিড় করছিস? ভাবছি আপনাকে বিয়ে করলে আমার 2 দিক থেকে লাভ হবে। মানে? আপনাকে বিয়ে করলে প্রথমত আমাকে কেউ ধরে আনবে না, পুলিশের বর বলে কথা। আর দ্বিতীয়ত আপনার হাতে খাইয়ে নিতে পারবো। তোর মতো বখাটেকে আমি বিয়ে করব? আমি কেন, কোনো মেয়েই করবে না। কেন? আমি কি দেখতে খারাপ? তোর ব্যবহার চরিত্র দুইটাই খারাপ। কি আমার চরিত্র খারাপ? আপনি কি জানেন এ পর্যন্ত আমি কত মেয়ের প্রপোজাল পাইছি? আমি ইচ্ছে করলে কত মেয়েদের সাথে ইটিস পিটিস করতে পারতাম।
কিন্তু আমার চরিত্র এরকম খারাপ না যে মেয়েদের নিয়ে এই করতে যাব। তোর মতো বখাটেকে আবার প্রপোজ করে? যারা তোর মতো বখাটেকে প্রপোজ করে তাদের চোখ নেই? আচ্ছা, আমি যদি নিজেকে চেঞ্জ করে ফেলি তাহলে বিয়ে করবেন তো আমায়? না, কেন? জানি না। তাহলে কি জানেন? এইটুকুই জানি, এই কয়েকদিনে তোকে শুধরে দিয়ে উচিত শিক্ষা দিব। বেয়াদবি করা আমার সাথে? কি ভাবতেছেন? এইভাবে আমি নিজে যদি চেঞ্জ না হই তাহলে কেউ আমাকে চেঞ্জ করতে পারবে না। আর আমি এমনিতে ঠিক আছি, আমার কোনো চেঞ্জ হওয়ার প্রশ্নই ওঠে না। ঠিক আছে, আমিও দেখব কতদিন এই এলাকায় বখাটেগিরি করতে পারিস। আমি তো আছি, দেখলেই ধরে নিয়ে এসে ডান্ডা মেরে না ঠান্ডা করে দিব। ওকে, আমিও চেষ্টা করতে থাকি আপনাকে পটানোর। এই বলে তানহা রাজের কাছ থেকে চলে যায়। রাজ একটা মুচকি হাসি দিয়ে বাকি খাবারটুকু নিজের হাতে খেয়ে নেয়। রাত আরো গভীর হতে থাকে। রাত প্রায় 11টা। তানহা তার কাজ শেষ করে বাসায় যাবে এমন সময় রাত জোরে তানহাকে ডাক দেয়। তানহা রাজের কাছে গিয়ে দেখে রাজ দেওয়ালে হেলান দিয়ে মাথা দুই হাতে চেপে ধরে আছে। রাজকে এভাবে দেখে তানহা বলে, কি রে, এভাবে মাথা ধরে আছিস কেন? আর এত জোরে ডাকলি কেন? আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। ফাজলামি করিস আমার সাথে? একটু আগে না হয় না খেয়ে থাকার জন্য মাথা ব্যথা করছিল, কিন্তু এখন কি জন্য মাথা ব্যথা করছে শুনি? বিশ্বাস করুন, আমার মাথাটা প্রচুর ব্যথা করছে। আমার মাইগ্রেনের ব্যথা আছে, যখন তখন মাথা ব্যথা করে। আমায় ছেড়ে দেন প্লিজ, আমি বাসায় যাব। আমি এখানে থাকতে পারবো না। তুই এইখান থেকে বের হতে পারবি না 2 দিন। আর আগে কেন বলিসনি তোর মাইগ্রেনের ব্যথা আছে? প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর সহ্য করতে পারছি না। না, তোকে এখানেই থাকতে হবে। তুই 5 মিনিট অপেক্ষা কর, ওষুধ নিয়ে আসছি আমি। ওষুধ খেলে ঠিক হয়ে যাবি। এই বলে তানা থানা থেকে বেরিয়ে যায়। আর কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ে। প্রায় 5 মিনিট পর তানা ওষুধ আর পানি এনে দেয় রাজকে। রাজ কিছু না বলে ওষুধ খেয়ে চুপচাপ বসে রাজ কিছু না বলে ওষুধ খেয়ে চুপচাপ বসে ব্যথা সহ্য করতে লাগলো। তখন তানা বলল, রাজ ওষুধ খেয়ে চুপচাপ বসে রইল আর মাথার ব্যথা সহ্য করতে লাগলো। তখন তানহা রাজের কাছে এসে বলল, কি রে, আমি কি থাকবো না চলে যাব? আপনার ইচ্ছা। তানহা কিছু একটা ভেবে তার টেবিলে গিয়ে বসে। আস্তে আস্তে রাজের মাথা ব্যথা কমতে থাকে। প্রায় আধা ঘন্টা পর তানহা রাজের দিকে তাকিয়ে দেখে রাজ দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। তানহা রাজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে রাজ ঘুম ভেঙে তানহার ডাকে। রাজ তানহার দিকে তাকিয়ে সকাল সকাল ক্রাশ খেয়ে যায়, কারণ তানহা একটা নীল শাড়ি হাতে, নীল চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক আর ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, সব মিলিয়ে পুরো নীল পরি লাগছে তানহাকে। রাজ তো হা করে তাকিয়ে আছে। রাজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তানহা লজ্জা পেয়ে পড়ল। কি রে, কি দেখছিস? আপনাকে মানে আমার হবু বউকে পুরাই নীলপুরি লাগছে। সকাল সকাল মুড খারাপ করাবি না একদম। তা পুলিশের ড্রেস বাদে সকাল সকাল শাড়ি পরে কাহিনী কি? আমাকে ক্রাশ খাওয়ার জন্য না? বুঝি সবই বুঝি। বাজে কথা বলবি না। একটা জায়গায় যেতে হবে, তাই ছুটি নিলাম আজকে। আর কিছু ফাইলে সাইন করতে হবে, আর তোর সাথে দেখা করতে এলাম। আমার সাথে সকাল সকাল শাড়ি পরে দেখা করতে এসেছেন, ভালোবাসো বুঝি?
তোকে ছেড়ে দিতে চাইছিলাম, কিন্তু না, থাক তুই আরও 2 দিন এখানে। চাচাও যেন এখান থেকে বের না হয় আমি না আসা পর্যন্ত। তানহা কনস্টেবলকে কথাটা বলে তার টেবিলে গিয়ে বসে আর কিছু ফাইল ঘাঁটতে থাকে আর সাইন করতে থাকে। তানহা সব কাজ শেষ করে রাজের সামনে এসে দাঁড়ায়। তানহা রাজের সামনে আসতেই রাজের চোখ যায় তানহার নাভির দিকে। শাড়িটা হালকা সরে গিয়ে নাভিটা স্পষ্ট দেখা যাচ্ছে। রাজ তো এক ধানে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। রাজের এভাবে তাকানো দেখে তানহা নিজের দিকে তাকায় এবং রাজ নাভির দিকে তাকিয়ে আছে দেখে তানহা তাড়াতাড়ি শাড়ি দিয়ে তার নাভিটা ঢেকে ফেলে আর অনেক রেগে বলে, কি রে, কি দেখছিস? আপনার নাভি, উফ উফ, কি সুন্দর কিউট লাগছিল। ডেকে দিলেন কেন? আর একটু দেখতে দেন না। তানহা রাজের কথা শুনে আরও রেগে যায়। ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয় রাজকে। রাজ গালে হাত দিয়ে তাকিয়ে আছে। তখন তানহা বলে, ভাবছিলাম চাচাকে টাকা দিয়ে যাব তোকে খাবার কিনে এনে দেওয়ার জন্য, কিন্তু না, আমার সাথে লুচ্চামি করার শাস্তি হচ্ছে তোকে আজকে ওই খাবারগুলোই খেতে হবে। এটা লুচ্চামি না, এটা হলো খবু বউয়ের সাথে রোমান্টিকতা। এই কে? কিসের হবু বউ? এই যে আপনি, আমি তো বিয়ে করলে আমি আপনার কি করব? সেই অনুযায়ী আপনি আমার খবু বউ। এবার শাড়িটা একটু সরান, আপনার নাভিটা একটু দেখি। সব তো আমারই সম্পদ। তানহা ঠাস করে রাজকে একটা থাপ্পড় মেরে কোনো কথা না বলে হন হন করে চলে যায়। তখন রাজ গালে হাত দিয়ে কনস্টেবল চাচাকে বলে, চাচা, এই মেয়ে কোথায় কোথায় শুধু থাপ্পড় মারে কেন? সেটা তো আমিও ভাবছি। কি ভাবছেন? এই যে তুমি মাসে অন্তত 2বার এখানে আসো আর তোমার আব্বু ছাড়িয়ে নিয়ে যায়, তা এইবার কি জন্য এখানে সেটাই ভাবছি। চাচা, আপনি তো জানেনই, আমি যদি ইচ্ছে করতাম তাহলে কালকেই এখান থেকে বের হয়ে যেতে পারতাম। কেন যাইনি জানেন? কেন? এই যে আমি আপনার ম্যাডামকে ভালোবাসি। কি, মেয়েটা 2 দিন হলো এখানে এসেছে আর এর মধ্যেই ভালোবেসে ফেলেছো? কি বাত হে, তোমার জবাব নেই গুরু। আমাদের বিয়েতে আপনার দাওয়াত লইল, আসবেন কিন্তু। মেয়েটাকে পটাতেই পারলে না, আবার বিয়ে? মেয়েটা যে পরিমাণে রাগী, মনে হয় না তোমার দ্বারা কিছু হবে। তুমি তো আমাকে অনেক দিন ধরেই চিনো চাচা। এই রাত যেটা চাই সেটাই পাই। আপনার ম্যাডামকে আমার পছন্দ হয়েছে, মানে যে কোনো মূল্যে আপনার ম্যাডামকে আমার লাগবে। তোমাদের অনেক সুন্দর মানাবে, পারফেক্ট কাপল। সত্যি চাচা? আর কালকে আপনি কোথায় ছিলেন, দেখলাম না যে? কাল ছুটিতে ছিলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না, তোমার আব্বু কেন তোমাকে ছাড়াতে আসেনি? সেটা বাসায় গিয়ে দেখছি। আপনি দরজাটা খুলেন, আমি বাসায় যাই। তা বললে তো হবে না, তোমাকে আমি ছেড়ে দেই আর ম্যাডাম আমাকে এসে ঝাড়ুক। আমি আসি তো, কিছু বলবে না? আমি কিছু জানি না, ম্যাডাম আসার আগেই ছাড়তে মানা করেছে, মানে আমি তোমাকে ছাড়তে পারবো না। রাজ কনস্টেবল চাচার কথা শুনে কিছু একটা আইডিয়া বের করতে থাকে। রাজ আগেও এইখানে অনেকবার এসেছে, কিন্তু তার আব্বুর কারণে 20 মিনিটের মধ্যেই বের হয়ে গেছে। সেই সুবাদে রাজ কনস্টেবল চাচাকে অনেকটাই চেনে আর তার সাথে অনেকটাই ফ্রি। রাজের এইখানে থাকতে ভালো লাগছে না, তাই রাজ এখান থেকে কিভাবে বেরোবে তা ভাবতে লাগলো। তখন রাজ কিছু একটা ভেবে কনস্টেবল চাচাকে বলল, চাচা, আমার ক্ষুধা পাইছে। আপনি তো জানেনই আমি এসব জেলের খাবার খাই না। তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি বাইরে থেকে তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। আরে চাচা, আপনাকে কষ্ট করতে হবে না। আপনি একটু ফোনটা দেন, আমি আমার বন্ধুকে বলি খাবার নিয়ে আসতে। আমার কি গাধা পাইছো? তোমার বয়সটা আমি পেরিয়ে এসেছি।
বুঝছো? তোমার ফ্রেন্ডরে ফোন করবে, আর তারা অনেক ছেলেপেলে নিয়ে এসে তোমাকে এখান থেকে নিয়ে যাবে, আর আমি ম্যাডামের কাছে ঝাড়ি খাবো। আরে চাচা, আপনি ভুল বুঝতেছেন, এরকমটা না। আমি জাস্ট কল করে খাবার আনতে বলবো। আমি এত কিছু জানি না, তোমাকে ফোন দিতে পারবো না। তুমি 10 মিনিট দাঁড়াও, আমি বাইরে থেকে খাবার নিয়ে আনছি। আচ্ছা ঠিক আছে, আর কি আর করার। তবে 2টা সিগারেট নিয়ে আইসেন, একটা আপনার একটা আমার। একদিন হয়ে গেছে সিগারেট মুখে দিই না, অনেক প্যারা উঠছে। তোমাকে বলতে হবে না, জানি আমি। এই বলে কনস্টেবল চাচা চলে গেল। বাইরে খাবার আনতে রাজ আর কিছু না ভেবে হতাশ হয়ে বসে পড়ল। রাজের প্ল্যানটা কোনো কাজে দিল না। কনস্টেবল চাচা তার প্ল্যানটা ধরে নিয়েছে। রাজ বুঝে গেছে আজকে আর এখান থেকে বেরোতে পারবে না। কিছুক্ষণ পর কনস্টেবল চাচা খাবার নিয়ে আর রাজ খেয়ে নেয়। তারপর রাজ আর কনস্টেবল চাচা সিগারেট খেতে লাগে। কোনো মতে রাজ পুরো দিনটা কাটিয়ে দেয়। রাত প্রায় 8টার সময় পুলিশের ইউনিফর্ম পরে তান্না আসে। তান্না সোজা রাজের কাছে সে বলে, কি রে, আজকের দিনটা কেমন লাগলো চার দেওয়ালে বন্দি থেকে? কেমন লাগবে আবার, ভালোই তো দিনদাস। তা তো দেখতেই পাচ্ছি কেমন ভালো। আচ্ছা, তোর যেহেতু ভালো লাগছে সমস্যা নেই, আরও 2 দিন থাক। আরে না না, আমাকে ছেড়ে দেন, একদম ভাল লাগছে না আমার। একটু আগেই তো বললি ভালো লাগছে। আরে আমি তো এমনি বললাম মজা করে। আমাকে ছেড়ে দেন প্লিজ, আমি বাসায় যাব। সেটা সম্ভব না, কাল সকালের আগে ছাড়া পাবি না। আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করুন। আপনি এখন বাসায় গিয়ে ঘুমাবেন, আর আমি এখানে বসে বসে মশা মারবো। অনেক কষ্ট করে কার রাতটা পার করেছি। তোকে এখানেই থাকতে হবে, আর আমিও বাসায় যাচ্ছি না, কারণ আজকে নাইট ডিউটি আছে। তাহলে ঠিক আছে, সমস্যা নাই। আমি সারা রাত আপনার মুখের দিকে তাকিয়ে রাতটা পার করে দিতে পারবো। তানহা রাজের কথা শুনে কিছু বলল না, কারণ তানহা জানে রাজ কিছু বলে কাজ হবে না। তাই আর কোনো কথা না বাড়িয়ে তানহা তার টেবিলে বসে কাজ করতে থাকে। রাত প্রায় 11টা। রাজ এখনো জেগে আছে। তানহা রাজের দিকে একবার তাকিয়ে থানা থেকে বেরিয়ে যায়। রাজ আর কিছু না ভেবে দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর রাজের কানে একসাথে কয়েকজনের কণ্ঠ ভেসে আসে। রাজ চোখ খুলে তাকিয়ে দেখে তানহা 2টা ছেলেকে ধরে নিয়ে এসেছে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে। ছেলে 2টা রাজের দিকে পিছন ফিরে থাকায় রাজ ছেলে 2টার মুখ দেখতে পারছে না। এমন সময় তানহা ছেলে 2টোকে রাজের লকআপে ঢুকিয়ে দেয়। লকআপটা লক করে দিয়ে চলে যায়। ছেলে 2টা পিছনে ফিরে রাজকে দেখে রাজের দিকে তাকিয়ে রইল, আর রাজ ছেলে 2টার দিকে। ছেলে 2টা আর কেউ নয়, রাজের বেস্ট ফ্রেন্ড আবির আর ফাহিম। রাজ ফাহিম আর আবিরের দিকে তাকিয়ে ভাবছে, এরা এখানে কেন? আবির আর ফাহিমও সেম কথাই ভাবছে, রাজ এখানে কেমনে? তখন ফাহিম বলে, কিরে, সেই 2 দিন আগে 3 রাস্তা মোড়ে আসতে বলে উদা হয়ে গেলি, আর কোনো খোঁজ খবর নাই তোর। তোর বাসায় গিয়েছিলাম, তোর আব্বু আম্মু কিছু বলে না। এখন দেখছি তুই এখানে কেমনে কি? আমারও তো একই প্রশ্ন, তোরা এখানে কেন? আর বলিস না মামা, পাশের এলাকায় একটা ছেলের সাথে ঝামেলা লাগছিল। এটা যদি সেই রকম হালাই সারা জীবন মনে রাখবে। মাঝে মাঝে এই পুলিশ মেয়েরা সেখানে কেমনে যেন চলে আসে, ছেলেটাকে তুলে হসপিটালে পাঠিয়ে দেয়, আর আমাদের এখানে। এত রাতে মারামারি করার কি দরকার ছিল? আমি আসে তারপরে মারতাম। তোর আশা করলে হয়তো না, 2 দিন ধরে নাই। আচ্ছা যাই হোক, এখন বল তুই এখানে কেন? কি আর বলবো দোস্ত, এই পুলিশ ম্যাডামের মুখে সিগারেটে ধোঁয়া মারছিলাম, যার কারণে আমি এখানে।
এই সামান্য একটা কারণে আজ আমি 2 দিন ধরে এখানে। তা না হয় বুঝলাম, কিন্তু তোর আব্বু তোরে ছাড়িয়ে নিয়ে যায়নি কেন? আর আমাদের একটা ফোন করলে তো হয়ে যেত। আব্বু ইচ্ছে করে আমারে এখান থেকে সারিয়ে নিয়ে যায়নি। এই পুলিশ মেয়েটা বানিয়ে বানিয়ে অনেক কিছু কথা বলছে, যার কারণে আব্বু রেগে আমাকে এখান থেকে সারাতে আসেনি। একবার খালি যেতে বাইর হই, এই পুলিশ মাইয়াটার আমি দেখি নিব। পরে দেখিস, আগে এখান থেকে কেমনে বের হবি সেটা ভাব। সামান্য ধোয়া মারাতে আজ আমি 2 দিন ধরে এখানে। তাহলে ভাব, তোরা তো মারামারি করেছিস, তোরা কতদিন ধরে থাকবি? আমি তো কাল সকালে বের হয়ে যাব, আমার কোনো চিন্তা নাই। আমাদের এখান থেকে বের না করলে তোর খবর আছে। কালকে আমাদেরকেও এখান থেকে বের করবি যেমনে হোক। আগে আমি এখান থেকে কাল সকালে বের হই, তারপর তোদেরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব, চিন্তা নাই। বের হতে পারলে এই মেয়েকে আমি দেখে নেব। শুধু আর চিন্তা ভাবনা বাদ দে, তোর ভাবি লাগে কিন্তু। ভাবি লাগে মানে? আমার তো কোনো ভাই নেই, ভাবি লাগে কেমনে? আব্বে খালা, আমার বউ মানে তোর ভাবি। এই পুলিশিনীর উপর আমি ক্রাশ খাইছি। দেশে এত মাইয়া থাকতে সেখানে তুই পুলিশের উপর ক্রাশ খেলি। যাই হোক মামা, ভাবিরে কিন্তু আমার পছন্দ হয়েছে। কোন দিক দিয়ে? আরে মামা, ভাবি হিসাবে তোর সাথে ভালো মানাবে, তবে একটু রাগ বেশি। তাহলে ঠিক আছে, বোনের নজরে দেখবি সব সময়। এইটা মানতে পারলাম না দোস্ত। তোর বউ মানে আমার বউ, আমার বউ মানে তোর ভাবি। কি বললি? আবার বল। তোর বউ মানে আমার বোন, আর আমার বউ মানে তোর বউ। হ্যাঁ, এবার ঠিক আছে। এই তোরা লুচ্চামি বাদ দে, অনেক রাত হয়ে গেছে, একটু ঘুমাই সবাই মিলে। এখানে কেমনে ঘুমাবো ভাই? তাহলে চিন্তা কর আমি রাতে ঘুমাইছিলাম কিভাবে এখানে। এক কাজ কর, তোরা দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে যা, আর আমি আমার বউরে দেখি। এই বলে রাজ তানহার দিকে তাকালো। রাজ তানহার দিকে তাকিয়ে দেখে তানহা এখনো জেগে আছে, মাথা নিচু করে কি যেন কাজ করছে। রাজ গালে হাত দিয়ে তানহার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। রাজ গালে হাত দিয়ে তানহার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল, আর কল্পনার জগতে তানহাকে নিয়ে অনুভূতি সৃষ্টি করতে লাগলো। তানহা কাজ করতে করতে মাথা তুলে তাকিয়ে দেখে রাজ তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে গালে হাত দিয়ে। তানহা উঠে রাজের কাছে গিয়ে রাজকে বলল, এইভাবে তাকিয়ে না থেকে ঘুমা, অনেক রাত হয়েছে। আমার ঘুমাচ্ছে না, আপনি ঘুমাবেন না? সেটা তোর ভাবতে হবে না, তুই এখন ঘুমা, কাল সকালে তোরে ছেড়ে দিব। একটা কথা বলবো, লাগবেন? রাখার মতো হলে রাখবো, এখন বল কি বলবি? আমি তো গত 2 দিন ধরে এখানে বন্দি আছি। এই 2 দিনে 1 সেকেন্ডের জন্য বাইরে যেতে পারি নাই। তাই বলছিলাম আর কি, 2জন মিলে বাইরে থেকে একটু হেঁটে আসি। একটুও আমার ভালো লাগছে না এখানে। এখন কি হাঁটার সময়? রাত কয়টা বাজে খেয়াল আছে? সমস্যা নেই, এখানে ঘুমাচ্ছে না, তাই একটু হেঁটে আসলে ভালো লাগতো। তোকে নিয়ে বাইরে বের হলে যে তুই পালিয়ে যাবি না বা আমার কিছু করে বসবি না, তা কিভাবে বিশ্বাস করব শুনি? সেদিন রাতে আপনাকে একা পেয়েও যে কিছু করি নাই, তাহলে এতটুকু বিশ্বাস করতে পারেন আজকেও কিছু করব না। আর আমি কিছু করলে আপনার কাছে তো লিবারবার আছি, সাথে সাথে শ্যুট করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, করলাম তোকে বিশ্বাস, তবে এই বিশ্বাসের সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করিস না। এটা বলে তানহা লকআপটা খুলে দেয়। রাজ বাইরে আসে, তারপর তানহা রাজ বাইরে হাঁটতে বের হয়। প্রায় 2-3 পর রাজ বাইরে বের হয়ে অনুভব করে মনে হয় সে 2 বছর ধরে জেলের ভিতরে ছিল। রাজ আর তানহা রাস্তার সাইড ধরে আশেপাশে হাঁটছে। রাজের তো এক অন্যরকম অনুভূতি ফিল হচ্ছে। রাজ কখনো গভীর রাতে এভাবে হাঁটেনি, তার উপর আবার ক্রাশের সাথে হাঁটছে রাজ।
রাজের মনে এক অন্য অনুভূতি সৃষ্টি হয়। চারিদিকে আবছা আলোয় পুরো অন্ধকার। রাজের তানহার পাশে হাঁটতে এক অন্য অনুভূতির সৃষ্টি হচ্ছে, যা কখনো এর আগে ফিল করেনি রাজ। রাজ ভালোভাবেই প্রিয় মানুষটির সাথে নির্জন রাতে হাঁটার অনুভূতিটা উপভোগ করছে। তানহার ও খারাপ লাগছে না এত রাতে এইভাবে হাঁটতে। তানহা আনমনে হাঁটতে থাকে আর কিছু একটা ভাবতে থাকে। এমন সময় রাজ তানহাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আমাকে আপনার কেমন লাগে? পিচ্চি দুষ্টু একটা বখাটে ছেলে। আমি পিচ্ছি না, বুঝেছেন? আপনার কাছ থেকেও লম্বা আছি। হয়তো আপনি বয়সে আমার থেকে বড়, কিন্তু কেউ আমাদেরকে একসাথে দেখলে তারা ভাববে আমি আপনার কাছ থেকে 1 থেকে 2 বছর বড় হব, বুঝলেন? নিজেই তো পিচ্ছি বাচ্চাদের মতো। বুঝি না আপনাকে পুলিশের চাকরি কে দিছে? শালাই কি অন্ধ নাকি? পিচ্ছি একটা মেয়েকে চাকরি দিছে, এ নাকি আবার গুন্ডা মাস্তান পেটাবে। ভাবতেও অবাক লাগে। এই পিচ্চি, আমাকে কোন দিক দিয়ে পিচ্চি লাগে বলবি? নিজেই তো এক পিচ্চি, আবার আমারে পিচ্চি বলতে আসছে। পিচ্ছি বলবো না তো কি বলবো? আপনি তো আমার থেকে হাইটে ছোট হবে। কই ছোট? তোর ঘাড় বরাবর উচ্চতা আমার, যেই উচ্চতাকে বলা হয় পারফেক্ট উচ্চতা, যেখানে একজন স্ত্রী এর স্বামীর কাঁধ বরাবর মাথা হওয়া উচিত। এখন তুই যদি তাল গাছের মতো লম্বা হয়ে উঠিস, সেখানে আমি কি করব শুনি? তাহলে আমরা পারফেক্ট কাপল, চলেন আমরা বিয়ে করে ফেলি। ঠিক এই কারণেই আমার রাগ ওঠে আর আমার হাতে থাপ্পড় খাস। তানহার কথা শুনে রাজ গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। তানহা রাজের দিকে তাকিয়ে দেখে রাজ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে তানহা কিছু বলল না। সামনের দিকে হাঁটতে থাকে রাজ ও তানহা পিছন পিছন হাঁটতে থাকে। দুজনে হাঁটছে আর কথা বলছে। এমন সময় রাজ আর তানহার সামনে চলে আসে 2টা কুকুর। তানহা তো হালকা ভয় পেয়ে যায়। রাজ তো ছোটোবেলা থেকে কুকুরকে অনেক ভয় পায়, কারণ ছোটোবেলায় তাকে একটা কুকুর কামড়ে নিয়েছিল। রাজ সামনে কুকুর দেখে কাঁপতে কাঁপতে তানহার কোলে লাফ মেরে উঠে পড়ল। তানহা নিজেকে সামলাতে না পেরে দুজনে মাটিতে পড়ে গেল। তানহা নিচে আর রাস্তার উপরে। তানহা রাজকে রাগ দেখিয়ে বলল, এই ওঠ আমার উপর থেকে। না, উঠবো না। আগে এই কুকুরকে এখান থেকে তাড়ান। আমি কুকুরকে খুব ভয় পাই। আমি একটা মেয়ে হয়ে যেখানে ভয় পাচ্ছি না, সেখানে তুই একটা দামড়া ছেলে হয়ে ভয় পাচ্ছিস। ছোটোবেলা একবার কামড়ে দিছিল, তখন থেকে কুকুরকে অনেক ভয় পাই। যে রাস্তায় কুকুর থাকে সেই রাস্তায় আমি বয়ে যাই না। প্লিজ কিছু একটা করেন। সর আমার উপর থেকে বলছি। না, সরব না। তানহা রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর উঠে দাঁড়ায়। তানহা উঠে দাঁড়াতেই রাজ উঠে তানহার পিছনে এসে লুকায়। তানহা কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর কুকুরটা সেখান থেকে চলে যায়। কুকুরটা চলে যাওয়াতে তানহা আর রাজ হাঁপ ছেড়ে বাঁচে। তানহাও অনেক ভয় পেয়ে গেছিল বললেই চলে। তারপর তানহা আর রাজ সামনের দিকে হাঁটতে থাকে। দুজনে চুপচাপ হাঁটছে। চারদিকে আবছা আলোয় হালকা করে অন্ধকার হয়ে আছে। এই আবছা আলোয় তানহাকে অসম্ভব সুন্দর লাগছে। রাজ বারবার তানহার দিকে তাকাচ্ছে আর সামনের দিকে হাঁটছে। তখন রাজ বলল, আচ্ছা, আপনার কি মনে হয় আমি ভালো না খারাপ? কে তুই? তুই আসলে বেশি খারাপ না, তবে ভালোও বলা যায় না। তুই আসলেই একটা বখাটে। এই সবসময় বকাটে বকাটে করবেন না তো, খারাপ লাগে। বাহ, বখাটে আবার ভালো লাগা খারাপ লাগা আছে নাকি? তা কি কি ভালো লাগা খারাপ লাগা শুনি একটু। বকাটে বলতে তাদের বোঝায় যারা রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করে, যাদের কারণে মেয়েদের চলতে
বা বাড়ির বাইরে বের হতে ভয় পাই তাদেরকে বকাটে বলে। আমরা তো কখনো কোনো মেয়েকে ডিস্টার্ব করি না। ডিস্টার্ব করা তো দূরের কথা, তাকাইও না। আমরা তো আমাদের মতন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিই। মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিলেই কি মানুষ বকাটে হয়ে যায়? আর মাঝে মধ্যে একটু একটু মারামারি করে থাকি। কেউ যদি ঝামেলা সৃষ্টি করে মারতে আসে, আমরা কি মার খাবো নাকি? আমরা ঝেড়ে দিই। তারপরও কিছু মানুষ আমাদেরকে দেখতে পারে না, কুত্তার মতন পিছনে গেউ 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 করে। যখন সামনাসামনি না বলে পিছন থেকে বকাটে বলে, তখন অনেক খারাপ লাগে। হুম, বুঝলাম। এখন ভালো লাগাগুলো কি একটু বল, একটু শুনি। ভালো লাগে বলতে মানুষ হিসাবে কাউকে ভালোবাসা বা কাউকে ভালোবাসার অধিকার। আমাদেরও তো কাউকে ভালোবাসার অধিকার আছে, কিন্তু কি আর করার, ওই যে মানুষ বলে বকাটে, বকাটে কোথাকার। যেমন আপনি বলেছিলেন, এই যে আপনি এখন আমার সাথে হাঁটছেন, এখানে অন্য কোনো মেয়ে থাকতো, হাঁটা তো দূরের কথা, তার সাথে কথাই বলতাম না। আপনার সাথে হাঁটছি, আপনার সাথে হাঁটতে ভালো লাগে। এর কারণ কি জানেন? কি? আপনাকে আমার ভালো লাগে। ভালো লাগে বলতে ভালোবাসি। আপনাকে দেখে বারবার শুধু একটা কথাই মনে হয়, সৃষ্টিকর্তা শুধুমাত্র আপনাকে আমার জন্যই সৃষ্টি করছে। আপনার চোখের দিকে তাকালে আমার অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। বিশেষ করে আপনার ঠোঁটের নিচের এই তিলটা আমাকে প্রতি মুহূর্তে দুর্বল করে তোলে। আপনার দিকে তাকালে এক মায়াই হারিয়ে যায়। আপনার সাথে পরিচয় হওয়ার 2 দিন হলো, এই 2 দিনে অসম্ভব ভালো লাগে আপনার প্রতি। তুই আসলে মজা করতে করতে অনেক দূরে চলে গেছিস, যেখান থেকে তোর ফিরে আসা উচিত। এটা তোর ভালো লাগা, এখান থেকেই শেষ কর। এই ভালো লাগা, এটা তোর ক্ষণিকের আবেগ মাত্র। ভালো লাগা আর আবেগ থেকেই গভীর ভালোবাসা সৃষ্টি হয়। আমার ক্ষেত্রেও তাই। এই ভালোবাসা থেকে আমি আপনাকে ভালোবেসে ফেলি। তুই যেটা বলতে চাইছিস সেটা সম্ভব না। কেন সম্ভব না? প্রথমত, তুই আমার ছোট্ট পিচ্চি, আর দ্বিতীয়ত আমার বয়ফ্রেন্ড আছে। ওকেই ঘিরে আমি আমার মহাকাশ বৃত্ত এঁকেছি, যার নাম দিয়েছি আমি আমার পৃথিবী। যাকে ঘিরেই আমি আমার পৃথিবী সাজিয়েছি, তাকেই আমি বিয়ে করব। আপনার সাজানো সেই পৃথিবী আমি ধ্বংস করে দেব। জানে মেরে ফেলবো আমি ওকে, বাঁচতে দিব না আমি ওকে। এই পৃথিবীতে, আপনার সাজানো পৃথিবীতে শুধু একজন থাকবে, সেটা হলো আমি। রাত যেটা চাই সেটা পাই, যেটা পাই না তো কেড়ে নেই। মাইন্ডেড। রাজ অনেক রেগে কথাগুলো বলল। রাজের চোখ মুখ রাগে লাল হয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হবে। সেই ঠিক প্রথম দিনের আগুনদাগের মতো লাগছে রাজকে। তানা ভাবতেও পারেনি রাজ এতটা রেগে যাবে। তানা শান্ত গলায় রাজকে বলল, দেখ, যদিও তোকে এটা বলা ঠিক হবে না, তবুও বলছি, ওর সাথে আমি ফিজিক্যাল রিলেশনে জড়িয়েছি। ফিজিক্যাল রিলেশন বলতে তো বুঝিস, সব কিছু হয়ে গেছে আমাদের মধ্যে। তবুও আমি আপনাকেই চাই। দেহটা আপনি অন্য কাউকে দিয়েন, তাতে সমস্যা নাই, কিন্তু মনটা আমি চাই। রাজের কথাগুলো শুনে তানা নিস্তব্ধ হয়ে যায়। তানা কি বলবে কিছুই বুঝতে পারছে না, চুপ করে রাজের দিকে তাকিয়ে আছে। রাজের মুখে থেকে এমন কিছু কখনোই আশা করেনি বা ভাবতেও পারেনি তানা। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা বিরাজ করল। রাজ তার নিজের রাগ কন্ট্রোল করে নীরবতা ভেঙে তানাকে বলল, এখন কি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবেন নাকি থানায় যাবেন? অনেক রাত হয়ে গেছে, চলুন। হুম, চল। সরি, একটু নিজে কন্ট্রোলের বাইরে চলে গেছিলাম, কিন্তু যেটা বলেছি সবটা ঠিক বলেছি। মুখের কথা ভেবে উড়িয়ে দেবেন না, কারণ রাত যেটা চাই সেটা পাই। তানহা রাজের কথা শুনে কিছুই বলল না, কারণ তানহা জানে রাজ যা বলে তাই করে।
রাজ আর তানহা থানার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তানহাও স্বাভাবিক হয়ে গেল, কিন্তু রাজের শেষ কথাটা এখনও তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এসব কথা তানহার মাথা থেকে ঝেড়ে ফেলে রাজের সাথে হাঁটতে থাকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা থানায় চলে আসে। থানায় আসতেই রাজ আর তানহা তাকিয়ে দেখে আবির আর ফাহিম লকআপের ভিতরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তখন তানহা বলল, কিরে, এত রাতে না ঘুমিয়ে এভাবে তাকিয়ে আছিস কেন? তাকিয়ে থাকবো না তো কি করব? আমরা এখানে বসে মশার কামড় খাবো আর আপনি বাইরে গিয়ে প্রেম করবেন? একদম বাজে কথা বলবি না, আমরা এমনি বাইরে গিয়েছিলাম। তা তো বুঝতেই পারছি। এত রাতে বাইরে গিয়ে কি করছিলেন? বাইরে গিয়ে যে পুতু পুতু করছিলেন তার প্রমাণ হচ্ছে রাজের গালে তাকিয়ে দেখুন, আপনার লিপস্টিক মুছতে ভুলে গেছেন। ফাহিমের কথা শুনে তানহা রাজের গালের দিকে ভালোভাবে তাকায়। তানহা দেখতে পায় হালকা একটু লিপস্টিক লেগে আছে। রাজ নিজের গাল পরিষ্কার করে নিয়ে ফাহিমকে উদ্দেশ্য করে বললে, আরে মামা, কুকুর দেখে বই পাইছিলাম, তাই ওনার গায়ের উপর পড়ে গেছিলাম, সেখান থেকে হয়তো লিপস্টিক লেগে গেছে। আমাদের আর বোঝাতে হবে না, সব বুঝেছি আমরা। এখন চল মামা, ট্রিট দিবি। মামা মানে? কিরে, তোরা একে অপরকে চিনিস? ওরা দুজন হলো আমার জানের দিগার দোস্ত, আমার বেস্ট ফ্রেন্ড, মানে ভাই। তাই তো বলি, এদের ব্যবহার আর এদের বেয়াদব কেন এত। এখন বুঝলাম কেন তোর মতো এরাও এত বেয়াদব। তিনজনই বেয়াদব বখাটে কোথাকার। তিনজনকে একসাথে চলাফেরা করে সবাই একই বেয়াদব হয়েছে। একজন তো অন্তত ভালো হতে পারতি। আমাদের ভালো হওয়া লাগবে না, খারাপ আছি তাতেই আপনি আমার বন্ধুর প্রেমে পড়ে গেছেন। আর ভালো হলে তো বাসা থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতেন। ওই, তোরেও বললো না আমি বললাম যে আমরা একে অপরের সাথে প্রেম করি? আমাদের বলা লাগবে না, আমরা জানি। তাই জন্য এই তো একটু আগে বাইরে গিয়ে লুতুপুতু করে আসলেন। তোরা দেখতেছি সবাই একই রকম জেদি, কোনো কিছুই বুঝতে চাস না। এখন এইসব কথা বাদ দেন, চলেন ভাবি, আপনি আর রাজ মিলে একটা ট্রিট দিবেন। তো ট্রিটের গুষ্টি মারি। ভাবছিলাম 2 দিন এইখানে রেখে তোদের ছেড়ে দিব, কিন্তু না, তোদের শাস্তি আরও 2 দিন বাড়লো। আমার সাথে বেয়াদবি থাক জেলের ভেতর। আর আমি তো আপনার সাথে কিছু করি নাই। তুই কাল সকালে ছাড়া পাবি। কিরে, এখনো বাইরে দাঁড়িয়ে কি করছিস? ঢোক ভেতরে। তানহা কথাটা বলেই রাজকে ধরে ভিতরে ঢুকিয়ে দিল। তারপর তালাটা লাগিয়ে তার টেবিলে গিয়ে বসলো। রাজ তো কিছুই বলল না, কারণ রাজ সকাল হলেই ছাড়া পাবে, তাই রাজের কোনো টেনশন নেই। আবির আর ফাহিমের তো কাঁদো কাঁদো অবস্থা। তখন আবির রাজের কাছে এসে করুণ সুরে বলল, কিরে মামা, সত্যি কি 4 দিন এখানে থাকতে হবে? আরে টেনশন নিস না, আমি আসি কি করতে। আমি আগে সকালে বের হই, তারপর কোনো একটা আইডিয়া দিয়ে তোদেরকে বের করে নিয়ে যাব, কোনো সমস্যা নেই। না হলে কিন্তু তোর না হওয়া বউ তানহাকে আমি তোর বিষয়ে যত কিছু জানি সব বলে দিব। তোদের পায়ে ধরি ভাই, কিছু বলতে হবে না, আমি তোদেরকে বের করে নেব। এমনি তো আমাকে দেখতে পারে না, তারপর আবার একটা ঝামেলা আছে। কি ঝামেলা? পরে বলবো, এখন ঘুমা, অনেক রাত হয়েছে। তারপর রাজ আর কোনো কথা বলল না। তিনজন দেওয়ালে হেলান দিয়ে বসে রইল। কিছুক্ষণ পরের মধ্যে তারা কোনো রকমভাবে ঘুমিয়ে পড়ল। এদিকে তানহা তার টেবিলে এখনও বসে আছে, তার মুখে কোনো ঘুম নেই। এদিকে তানহা তার টেবিলে এখনও বসে আছে, তার চোখে মুখে কোনো ঘুম নেই। বারবার তার মস্তিষ্ক রাজের বলা কথাটা বাজতে থাকে। রাজ নাকি তার জন্য তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলবে। রাজ তানহার দেহ চায় না, তার মন চায়। এই দুইটা কথা তানহার মস্তিষ্কে বারবার বাজতে থাকে।
তানহা তার টেবিল থেকে উঠে জেলের সামনে আসে। তানহা তাকিয়ে দেখে রাজ ঘুমিয়ে আছে। তানহা কিছুক্ষণ রাজের দিকে তাকিয়ে থেকে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে রাজকে ছেড়ে দেয় তানহা। রাজ আবির আর ফাহিমের দিকে তাকিয়ে থাত কেলিয়ে একটা হাসি দিয়ে সেখান থেকে চলে এলো তার ফোন আর ওয়ালেট নিয়ে। রাজ থানার বাইরে বের হতেই চারিদিক থেকে আলো এসে রাজের চোখে লাগলো। 2 দিন পর রাজ দিনের আলো দেখলো। এই 2 দিন রাজ কোথায় ছিল ভাবতেই অবাক লাগে তার। রাজ তার ফোনটা হাতে নিয়ে দেখে ফোন বন্ধ হয়ে গেছে। তাই রাজ ফোনটা পকেটে রেখে ওয়ালেটটা দেখতে থাকে সব ঠিকঠাক আছে কিনা। রাজ ওয়ালেটে তাকিয়ে দেখে ঠিক থেকেও ঠিক নেই। রাজ দেখতে পায় কার্ড সহ সব কিছু আছে, কিন্তু ক্যাশ 10,000 টাকা ছিল সেটা নাই। ওয়ালেটের কোণে শুধু একটা কয়েন পড়ে আছে। রাজ এটা দেখে বুকে হাত দিয়ে থানার ভিতরে ঢুকে যায়। রাজকে আবার থানার ভিতরে ঢুকতে দেখে তানহা বলল, কিরে তোরে না ছেড়ে দিলাম, তোর কি আবার জেলের ভেতর থাকার ইচ্ছে হয়েছে নাকি? আমার বুক কই, মানে আমার টাকা কই? তোর টাকা মানে? আমার ওয়ালেটে 10,000 টাকার মতন ছিল, সেগুলো কই? এখানে তো একটা কয়েন ছাড়া আর কিছুই নেই। তুই যে কাল রাতে পরশু রাতে বিরিয়ানি আর কোন খেলি মনে নেই? কি কুক আর বিরিয়ানির দাম 10,000 টাকা নাকি? সেই রাতে কোক আর বিরিয়ানির দাম বেড়ে 10,000 টাকা হয়েছিল। বিরিয়ানি আর কুকের দাম কি দোকানদার বাড়িয়েছিল নাকি? আপনি কি পুলিশ মাইরি সেকেন্ডের ভিতরে আমার 10,000 টাকা মেরে দিলেন? আপনি তো দেখতেছি ইন্টারন্যাশনাল ঘুষখোর। এই চুপ কর, যা এখান থেকে, না হলে আবার ভরে দিব কিন্তু। আচ্ছা যাই হোক, 10,000 টাকা এগিয়ে রাখলাম তাহলে। এগিয়ে রাখলি মানে? বাসর রাতে তো মহারানা দিতে হবে, সেখান থেকে 10,000 টাকা এগিয়ে রাখলাম। তোরে তো আমি। তানহা তার টেবিল থেকে উঠা মাত্রই রাজ দিল এক ভৌদৌড়। এক দৌড়ে সোজা থানার বাইরে। তারপর রাজ একটা শিকার ধরিয়ে নিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা দেয়। কিছুক্ষণের ভিতরে রাজ বাসায় চলে আসে। কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দেয়। রাজের আম্মু আজকে দেখে কিছু বলতে যাবে তার আগে রাজ ভিতরে চলে যায়। রাজ ভিতরে গিয়ে দেখতে পান তার আব্বু ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছে। রাজের আব্বু ড্রয়িং রুমে বসে কাগজ পড়ছিল। এমন সময় তিনি তাকিয়ে দেখে রাজ তার দিকে আসছে। এটা দেখে তিনি খবরের কাগজ দিয়ে মুখের এক সাইড ঢেকে নিয়ে তিনি তার রুমে যেতে থাকে। তিনি মুখ ঢেকে লুকিয়ে তার রুমে যাচ্ছিল। এমন সময় কেউ একজন তার সামনে এসে দাঁড়ায়। তিনি মুখের দিকে তাকিয়ে দেখে রাজ ওনার সামনে এসে দাঁড়িয়েছে। কথায় আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রাজের আব্বু সামনে রাজকে দেখে ঝাড়ি খাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন রাজ অবাক করে দিয়ে তার আব্বুকে জড়িয়ে ধরে। সব কিছু রাজের আব্বুর মাথার ওপর দিয়ে যাচ্ছে, কারণ যেখানে রাজকে ছাড়াতে না যাওয়া ঝাড়ি খাওয়ার কথা, সেখানে রাজ তাকে উল্টো জড়িয়ে ধরছে। তখন রাজের আব্বু অবাক হয়ে পড়ল। কিরে, 2 দিন জেলে থেকে পাগল হয়ে গেলি নাকি? আরে আব্বু না। তাহলে যেখানে আমাকে ঝাড়ি খাওয়ানোর কথা সেখানে জড়িয়ে ধরেছিস, কাহিনী কি বলতো? আব্বু তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ছাড়াতে না যাওয়াতে। 2 দিন আগেই তো বললি 10 মিনিটের মধ্যে তোকে ছাড়তে, আর তোকে আমি ছাড়াতে যাইনি বলে তুই আমাকে ধন্যবাদ দিছিস? বিষয়টা কিছুই বুঝলাম না। তুমি আমাকে ছাড়াতে যাওনি বলেই তো আমার মনে মানুষকে খুঁজে পেয়েছি, তানহাকে খুঁজে পেয়েছি, এবং গতকাল রাতে আমি আমার সকল মনের অনুভূতি প্রকাশ করতে পেরেছি। লাভ ইউ বাবা। তানহা আবার কি? আর কারে কি খুঁজে পেয়েছিস? সব কিছু একটু খুলে বলতো। ও তোমাকে তো বলাই হয়নি, তোমাকে 2 দিন আগে যে থানা থেকে কল করেছিল সে মেয়েটার নামই তানহা, আর তোমার বৌমা।
হোয়াট, বৌমা মানে কি? বিয়ে করে ফেলেছিস? আরে আব্বু, না না, আমি এখনো বিয়ে করিনি। আমি মেয়েটাকে পছন্দ করে ফেলছি আর ভালোবাসি। বিয়ে করলে আমি ওকেই করব, মেয়েটাকেই করব, তাই বললাম তোমার বৌমা। ও, ভালোভাবে বলবি তো, আর একটু হলেই তো হার্ট অ্যাটাক করতাম। কিন্তু একটা জিনিস বুঝলাম না, তোকে পছন্দ করলো কিভাবে? তোর মতো বখাটে ছেলেকে কেউ পছন্দ করতে পারে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তুমিও এটাই বললে? বাহ, ভালোই। যা সত্যি তাই তো বললাম, একটা মেয়ে কেমনে তোকে পছন্দ করে? ফাইজলামি করতেছো আমার সাথে? আর আমি মেয়েটাকে পছন্দ করি, কিন্তু মেয়েটা না। জানতাম তোকে কেউ পছন্দ করতে পারে না। আমি এত কিছু জানি না। মেয়েটাকে লাগবে মানে আমার লাগবেই। আজ পর্যন্ত তুই যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি। এটা কি কোনো জিনিস পাইছিস লাগবে মানে লাগবে? মেয়েটা যদি রাজি না হয় তাহলে কিভাবে এনে দিব তোকে? আমি এত কিছু জানি না। বিয়ে করলে আমি এই মেয়েটাকেই বিয়ে করব। তোমরা ওর ফ্যামিলির সাথে কথা বলো। কেমন কথা বলবো? তুই কি কোনো জব করিস যে একটা মেয়ের বাপ তোকে মেয়ে দিবে? সারাদিন তো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াস আর রাতে বাড়ি ফিরিস। এটা বললে তো কোনো মেয়েই তোকে দিবে না কেউ। আমি কিছু জানি না। আমার এই মেয়েটা লাগবে মানে লাগবেই। আচ্ছা, একটা কাজ কর, তুই অফিসে বস, আমি এবার রেস্ট নিই। তুই অফিসে বসলে তো আমি মেয়েটার আব্বু আম্মুর সাথে কথা বলতে পারি। আমি পারবো না অফিসে বসতে। আমি এমনি ঠিক আছি দিনদাস। তুই এভাবে অকারের মতো চলাফেরা কর। আমি মেয়েটার বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে যাই, তারপর আমাকে বাটা স্যান্ডেল দিয়ে পিটা। তুমি বিয়ের প্রপোজাল নিয়ে যাবে কি না? না, আমি পারবো না। আগেই তুই অফিসে বস, কয়েক মাস যাক, তখন তো বলতে পারবো ছেলে এই করে সেই করে, তারপর বিয়ের প্রপোজাল নিয়ে যেতে পারি। তাহলে তুমি বিয়ের প্রপোজাল নিয়ে যাবে না? না, তুই যদি অফিসে বসিস তাহলে আমি প্রপোজাল নিয়ে যাব, তার আগে না। আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি যদি কোনো মতে মেয়েটাকে রাজি করাতে পারি, বা মেয়েটা যদি আমাকে পছন্দ করে, তাহলে কিন্তু আমি মেয়েটাকে নিয়ে ভাগবো। তখন কিন্তু কিছু বলতে পারবো না। তোর কথা শুনে হাসি পাচ্ছে। তোরে করবে কোনো মেয়ে পছন্দ? তোর মতো বকাটেকে ছেলেকে কেউ ভালোবাসবে, তাও আবার দেশে মেয়ে না, পুলিশের চাকরি করা মেয়ে? বিষয়টা হাস্যকর। তুমি আমার ট্যালেন্ট জানো না বউ। আমি যেটা বলি সেটাই করে দেখাই। আমি মেয়েটাকে রাজি করাবো মানে মেয়েটা আমাকেও ভালোবাসবে। ওকে ফাইন, তোকে যদি মেয়েটা ভালোবাসে তাহলে আমি কথা দিচ্ছি আমি নিজে মেয়েটার বাসায় তোদের দুইজনের বিয়ের প্রপোজাল নিয়ে যাব। জাস্ট 3 মাসের মধ্যে আমি তানহাকে পটিয়ে দেখা দিব। আচ্ছা ঠিক আছে, আর যদি না পটাতে পারিস? তানহাকে আমার জীবনে পাওয়ার দুইটা শুধু রাস্তা। প্রথমত হলো তানহাকে আমার প্রেমে ফেলা, আমার প্রতি তার ভালোবাসা সৃষ্টি করা। আর দ্বিতীয়ত হলো তার ফ্যামিলিকে রাজি করা। যে কোনো মূল্যই হোক, তানহাকে আমার চাই মানেই চাই। তুই যদি প্রথমটাতে হেরে যাস, তার মানে যদি তোর জন্য ভালোবাসা সৃষ্টি না হয় তখন তো দ্বিতীয় রাস্তাটাকে বেছে নিতে হবে। আই মিন, তার ফ্যামিলিকে রাজি করাতে হবে। তার ফ্যামিলিকে আমি রাজি করাতে পারি, তার আগে তোকে অফিসে বসতে হবে আর আমার সব দায়িত্ব তোকে বুঝে নিতে হবে। যদিও তো আমি প্রথম রাতেই জিতে যাব, সেই কনফিডেন্সটা আমার আছে। তারপরেও তোমার শর্ততে আমি রাজি, কারণ তানহাকে আমার জীবনে লাগবে মানে রাখবেই। তুই যদি প্রথমটাতে হেরে যাস, মানে তানহা নামের মেয়েটা যদি তোকে না ভালোবাসে, তাহলে আমার সব দায়িত্ব তোকে বুঝে নিতে হবে, আর তোর সাথে তানহা নামের মেয়েটার বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ওকে, ডান। তবে তার আগে আমাকে ছোট একটা বাধা টপকাতে হবে। কি বাধা? সেটা তোমার জানতে হবে না। তুমি শুধু চেয়ে চেয়ে দেখো যে সামনে কি হই, আর আমি কিভাবে তানহাকে রাজি করাই, আর আমার প্রতি তার ভালোবাসা সৃষ্টি করাই। ওকে, দেখবো তোকে কোনো মেয়ে ভালোবাসে। তোর হাতে সময় ফার্স্ট 3 মাস। 3 মাসে যদি তানহা নামের মেয়েটাকে রাজি না করাতে পারিস তো
তোকে অফিসে বসতে হবে, কথাটা মাথায় রাখিস। যদিও 100% এটাই হবে, তবুও বলে রাখলাম। হুম। রাজ আর তার আপুর সব কথোপকথন রাজের আম্মু মনোযোগ দিয়ে শুনছিল। রাজ আর তার আপুর কথা শেষ হলে রাজের আম্মু বলল, আমার যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আমি তোমাদের দুজনকেই বাসা থেকে বের করে দিব। আরে আম্মু, হবে হবে, তোমার পছন্দ হবে। তাহলে একদিন বাসায় নিয়ে আসিস, আমি দেখব। আগে তো রাজি করাই, তারপরে না হয় বাসায় নিয়ে আসবো। তোর প্রতি আমার বিশ্বাস আছে, তুই পারবি, আমার হীরের টুকরো ছেলে। এইভাবেই তো আদর করে করে ছেলেটাকে নষ্ট করেছো। তুমি চুপ করো। 2 দিন ছেলেটা আমার জেলে ছিল, তুমি ছাড়িয়ে আনতে যাওনি, সাথে আমাকেও যেতে দাওনি। ছেলেটা আমাকে 2 দিন কি খেয়েছে, কেমন থেকেছে সেই জানি। আরে ছেলের জন্য মায়া হয়, তাই না? একমাত্র ছেলে আমার, মায়া হবে না? রাজ, তুই রুমে গিয়ে ঘুমা। 2 দিন ঠিক মতো হয়তো ঘুমাতেও পারিসনি। তুই ঘুমা, ততক্ষণে আমি তোর পছন্দের খাবার রান্না করি। এই না হলো আম্মু, লাভ ইউ। রাজ তার আম্মুর দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে উপরে চলে গেল। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে দিল এক ঘুম। এই 2 দিন রাজ ঠিকমতো একটু ঘুমাতে পারেনি। রাজের চোখে মুখে অনেক ঘুম, যার ফলে রাজ শুয়ে পড়তেই কয়েক মিনিটের মধ্যে রাজ ঘুমের রাজ্যে হারিয়ে গেল। এক ঘুমে প্রায় বিকেল 5টার সময় ঘুম ভাঙে রাজের। রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এলো। তারপর রাজ খাবার খেয়ে বাইরে চলে এলো। রাজ 3 রাস্তার মোড়ে এসে একটা সিগারেট ধরিয়ে ভাবতে লাগলো আবির আর ফাহিমকে কিভাবে তানহার কাছ থেকে ছাড়িয়ে আনা যায়। রাজ বেশ কিছুক্ষণ ভাবার পর একটা মুচকি হাসি দিয়ে একটা গোলাপ ফুল আর একটা চিঠি নিয়ে রাজ থানার উদ্দেশ্যে হাঁটা দেয়। বেশ কিছুক্ষণের মধ্যে রাজ থানার সামনে চলেও আসে। রাজ থানার সামনে দাঁড়িয়ে আছে। রাজ গোলাপ ফুলটা আর চিঠিটা নিজের কাছে লুকিয়ে সোজা থানার ভিতরে দিল এক ভোঁতর। রাজ এক দৌড়ে থানার ভিতরে ঢুকে যায় আর তানহার টেবিলের সামনে গিয়ে হাঁপাতে থাকে। রাজকে এভাবে দৌড়ে আসতে দেখে তানহা কিছুটা বিচলিত হয়ে যায় আর অস্থির হয়ে রাজকে জিজ্ঞাসা করে, কি রে, কি হয়েছে? এভাবে দৌড়ে আসলি কেন? আর এত হাঁপাচ্ছিসও কেন? কি হয়েছে বল। আবির। আবির তো এখানে কেন? আবিরের কি হয়েছে? আবিরের দাদু খুব অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। বাঁচবে কি না তা জানি না, কিন্তু শেষবারের মতন আবিরকে একটু দেখতে চাইছে। বলিস কি? তাড়াতাড়ি আবিরকে একটু ছেড়ে দিন। এক্ষুনি ছেড়ে দিতেছি। তানহার সাথে সাথে আবিরকে ছেড়ে দেয়। ফাহিমকে এখনো ছাড়ছে না। তখন রাজ করুণ সুরে বলল, ফাহিমকেও ছেড়ে দেন না। রাজের কথা শুনে তানহা কিছু বলছে না। তানহা ভাবছে ফাহিমকে ছেড়ে দিবে নাকি না। তখন তানহা ফাহিমের দিকে একবার তাকিয়ে রাজের দিকে তাকায়। তখন রাজ 2 হাত এক করে করুণ সুরে তানহার দিকে তাকিয়ে বলে, প্লিজ। ঠিক আছে, যা ছেড়ে দিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখন তাড়াতাড়ি যা 3 জনে। কই যাবি? আরে গাধা, আবিরের দাদুর কাছে। ও তাই তো, চল তাড়াতাড়ি। রাজ, আবির আর ফাহিম থানা থেকে বের হতেই তানহা তার টেবিলে গিয়ে বসলো। তানহা তার টেবিলের কোণায় লক্ষ্য করলো একটা গোলাপ ফুল সাথে একটা চিঠি। এই গোলাপ ফুলটা আর চিঠিটা রাজ কথা বলার সময় সবার আড়ালে টেবিলের এক কোণায় রেখে দিয়েছিল। তানহা ফুলটা হাতে নিয়ে নাকের কাছে এনে ঘ্রাণ নিতে থাকে। তারপর চিঠিটা হাতে নিয়ে খুলে দেখে এটা একটা লাভ লেটার। তানহা লেটারটা পড়তে থাকে। তানহা দেখতে পায় লেটারটা তাকে নিয়েই লেখা, যেখানে তানহাকে ঘিরে কেউ একজন তার মনের সকল অনুভূতি ভালোবাসার কথা জানিয়েছে। তানহা লেটারটা পড়ে শেষ করতে দেখে শেষে রাজের নাম লেখা। তানহার আর বুঝতে বাকি রইল না লেটারটা রাজ দিয়েছে। তানহা লেটারটা আর ফুলটা যত্ন করে তুলে রাখে। মুচকি একটা হাসি দিয়ে নিজে নিজে বলল, পাগল একটা। এদিকে রাজ, আবির আর ফাহিমকে নিয়ে থানা থেকে বেরিয়ে পড়ে। থানা থেকে বের হতেই আবির দিল এক দৌড়। আবিরকে এভাবে দৌড়াতে দেখে ফাহিম আর রাজ অবাক। তখন রাজ পেছন থেকে বলল, কি রে, এভাবে দৌড়িয়ে কই যাস? আবির দৌড়ে হসপিটালের উদ্দেশ্যে দৌড় দেয়, কারণ তার দাদু হসপিটালে ভর্তি বলে কথা।
আবির রাজের কথা শুনে দৌড়াতে দৌড়াতে বলে, আমার দাদু অসুস্থ, হসপিটালে ভর্তি, আর তুই বলছিস কই যাচ্ছিস? এবে শালা, সকাল সকাল মেয়াদ ছাড়া গাঁজা খাইছিস নাকি? তোর দাদু তো ওই 2 বছর আগেই পটল তুলছে, এখন কি বেঁচে উঠছে নাকি? রাজের কথা শুনে আবির দৌড়াতে দৌড়াতে থেমে গেল। আবির মনে করলো সত্যি তো, তার দাদু সেই 2 বছর আগে পটল তুলেছে। তখন আবির রাজ আর কাছে গিয়ে বলল, তাহলে তুই যে বললি আমার দাদু অসুস্থ, হসপিটালে অ্যাডমিট আছে? আব্বে হালা, তোদেরকে বের করার জন্যই এই মিথ্যে কথাটা বললাম। এর থেকে ভালো আইডিয়া আর খুঁজে পেলাম না। আরে মামা, তুই আসলেই একটা জিনিয়াস। তোর জায়গায় আমি থাকলে তো এরকম আইডিয়া কখনোই আমার মাথায় আসতো না। একটু পায়ে ধুলা দাও গুরু। পায়ের থুলা নেওয়া লাগবে না, চল এবার তাড়াতাড়ি। চল, খুব ক্ষুধা লাগছে। তারপর রাজ, আবির আর ফাহিম 3 জন রাস্তার মোড়ে চলে এলো। একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে নিল। এবার বিল দেওয়ার পালা। তখন রাজ বলল, কিরে, বিল কে দিবি? কেন তুই দিবি? কারণ একটা ট্রিট তোর কাছে পাও না। কিসের টিট, কিসের পাওয়া? ওই যে পুলিশ ম্যামের সাথে লুতুপুতু করিস। আরে তোদেরকে আমি কেমনে বুঝাই, আমাকে তো দেখতেই পারে না, আবার প্রেম তো দূরের কথা। তাহলে কাল রাতে তোর গালের চিহ্নটা কিসের ছিল মামা? আরে তোদেরকে বলেছি যে কুকুরের বয়ে ওনার কোলে পড়েছি, যার কারণে হয়তো আমার গালে ওনার ঠোঁট লেগে গেছিল। তাহলে তোরা একে অপরকে ভালোবাসিস না? না, তবে আমার মনের কথা, ভালোবাসা, তাকে নিয়ে অনুভূতি সৃষ্টি হয়েছে, সব কিছু খুলে বলছি। কি বলেছে? এখানে বড় একটা ঝামেলা আছে, রাস্তায় বড় একটা কাটা বসে আছে। কি ঝামেলা? বাহিরে চল, তারপরে বলছি। তারপর রাজ বিল দিয়ে দিল। তারপর তারা বাইরে বের হয়ে সবাই মিলে একটা করে সিগারেট ধরিয়ে নিল। সিগারেট খেতে খেতে ফাহিম বলল, মামা, কি ঝামেলা বল? এখন কিসের কাটা? কাটা বলতে, আমি যখন তানহাকে আমার মনের কথা বললাম, তখন তানহা বলেছে তার নাকি বয়ফ্রেন্ড আছে। কি বলিস মামা? মজা পাইলাম। প্রেম করার আগে ইচ্ছাকে খেয়ে গেলি? আব্বে হালা, তোরই তো। তবে তানহার কথাটা আমার বিশ্বাস হচ্ছে না যে তার বয়ফ্রেন্ড আছে। আর তার বয়ফ্রেন্ড থাকলেও আমার রাস্তা থেকে তাকে সরিয়ে দেব, কারণ তানহাকে আমার চাই মানে চাই। এখন কি করবে? তোরা কালকে খোঁজ লাগা, তানহা আগে কোথায় থাকতো, ওর ফ্রেন্ড কে কে ছিল, ওর বয়ফ্রেন্ডের নাম কি, কোথায় থাকে, কি করে, সব আমার লাগবে। ঠিক আছে, সমস্যা নেই, কাজ হয়ে যাবে। তবে এর জন্য আবার তোর ট্রিট দিতে হবে। টিট নিয়ে তোদের চিন্তা করতে হবে না, সব খোঁজখবর এনে দিবি, তারপর সাথে সাথে টিট পেয়ে যাবি। ওকে, কাল বিকেলে সব কিছু পেয়ে যাবে। এখন এসব টপিক বাদ দিয়ে ভালোভাবে আড্ডা দেওয়া যাক। তারপর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলে আড্ডা দিতে থাকে। আড্ডা দিতে দিতে প্রায় রাত্রে 10টা বেজে গেছে। 3 জনে মিলে সিগারেট টানতে থাকে। সিগারেট টানা শেষ হলেই তারা যে যার বাসায় চলে যাবে। 3 জনে মনের সুখে সিগারেট টানছে। এমন সময় আবির আর ফাহিম রাজের পিছনে কিছু একটা দেখে সিগারেট ফেলে দিল এক ভোঁদড়। রাজ আবির আর ফাহিমের দিকে তাকিয়ে আছে, কারণ তারা রাজের পিছনে এমন কি দেখলো যে সিগারেট ফেলে দিল দৌড়। রাজ পেছনে তাকাতেই তার হাত পা ভয়ে কাঁপতে লাগলো। রাজ পেছনে তাকিয়ে দেখে তানহা তার দিকে তাকিয়ে আছে অগ্নি চোখে। রাজ তানহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে ঢোক গেল, যার ফলে রাজের মুখে থাকা সিগারেটটা নিচে পড়ে গেল। রাজের তো প্রাণ যায় যায় অবস্থা। রাজ কী করবে কিচ্ছু বুঝতে পারছে না। তানহার চোখের দিকে তাকাতেও রাজের ভয় করছে। রাজ কোনো কিছু না ভেবে নিজের জান বাঁচাতে দৌড় দেওয়ার প্রস্তুতি নিলে রাজ একটা পা রাখতেই তানহা পেছন থেকে রাজের শার্টের কলার ধরে ফেলল। তানহা রাজের পেছনে এসে কখন দাঁড়িয়েছে রাজটা বুঝতেই পারেনি। তানহা রাজের দিকে অনেক রাগে তাকিয়ে আছে রাজের শার্টের কলার ধরে। তখন তানহা রেগে গিয়ে রাজকে বলল, কি রে, তোর সাহস কিভাবে হয় আমাকে মিথ্যে কথা বলে বোকা বানানোর? সাহস সেটা তো আমার জন্ম থেকেই আছে, আর আপনাকে আবার কখন মিথ্যা কথা বললাম? কি মিথ্যে কথা বললি তাই না? তুই না বিকেলের টাইমে বললি আবিরের দাদু অসুস্থ, বাঁচবে কিনা জানি না, তাড়াতাড়ি আবিরকে ছেড়ে দেন,
আর এখন দেখতেছি তোরা আড্ডা দিতেছিস। না মানে আবিরের দাদু তো কখনই সুস্থ হয়ে গেছে, তাই এখানে আসলাম আড্ডা দিতে। রাজের কথা শুনে রেগে যায় তানহা, সাথে সাথে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয় রাজকে। তখন তানহা রেগে বলে, একে তো মিথ্যে কথা বলেছিস আর এখনো বলে যাচ্ছিস। সরি, এবারের মতন মাফ করে দেন। তুই মিথ্যে কথা বলে আবির আর ফাহিমকে ছাড়িয়েছিস, এটা মেনে নিলাম বা মাপও করে দিলাম, কিন্তু তুই আবার কোন সাহসে মুখে সিগারেট নিয়েছিস? সিগারেট না খেলে আমার ভালো লাগে না। রাজের কথা শুনে তানহা মাটিতে পড়ে থাকা সিগারেটটা হাতে তুলে নিয়ে রাজের মুখের সামনে তুলে ধরে বলে, হুম, কেন রে? এই সিগারেটের মধ্যে এমন কি আছে তা খেতেই হবে? এটা না খেলে হবে না শুনি। যে খাই সেই বুঝে এটার মধ্যে কি আছে। আপনিও চাইলে চেষ্টা করে দেখতে পারেন। আমাকে কি পাগল পাইছিস? এটা মুখে দিব, ওয়াক, থু, কি গন্ধ! এটা গন্ধ হলো, এটা দোয়াটা অনেক ভালো লাগে, একবার খেয়ে দেখেন, মজা পাবেন। এটা খাবো আমি? এমনিতেই তো আমার বমি আসতেছে। অনেক দ্বিধা ভেঙে একবার টান দিয়ে দেখেন, অনেক শান্তি খুঁজে পাবেন। আমার মানসিক শান্তির কোনো প্রয়োজন নেই। আপনি শুধু একটা টান দেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাহলে আমাকে সাথে সাথে 2টা থাপ্পড় মেরে দিবেন, সাথে আমি সিগারেট খাওয়া অফ করে দেব আজ থেকেই। শিওর তো? আমি একটা টান দিলেই তুই সিগারেট খাওয়া অফ করবি? 100%। যদিও এর গন্ধটাই আমার সহ্য হচ্ছে না, তবুও তোর সিগারেট না খাওয়ার কথা ভেবে এটাই টান দিচ্ছি। বাহ, আমার জন্য এত চিন্তা, কাহিনী কি? কোনো কাহিনী নেই এখানে, জাস্ট তোর আব্বু আম্মুর কথা ভেবে সিগারেটের টানটা দিচ্ছি। দেন, একটু টানটা জুড়ে দিবেন এবং টাইম নিয়ে দিবেন, তাহলে আসল ফিলিংসটা পাবেন। ঠিক আছে, তুই পরে আবার পাল্টে নিবি না তো? আরে না, তবে জোরে টান দিয়ে সাথে সাথে দুয়ারটা গিলে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই দিলাম টান। তানহা কথাটা বলা মাত্রই চোখ বন্ধ করে সিগারেটটা মুখে লাগিয়ে জোরে দিল একটা টান। সিগারেটে টান দেওয়া মাত্রই তানহা প্রচুর কাশতে লাগলো এবং তানহার নাক মুখ থেকে সিগারেটের ধোঁয়া বের হতে লাগলো। একটানে তানহার অবস্থা শেষ। তানহার চোখ মুখ লাল হয়ে গেছে। তানহা কাশতে কাশতে মাটিতে বসে পড়ে। তানহার এই অবস্থা দেখে রাজ এই সুযোগে ভোঁ দৌড়। তানহার হাত থেকে বাঁচার জন্যই রাজ এই প্ল্যানটা করেছিল। প্রায় 2-3 মিনিট পর তানহা স্বাভাবিক হয়ে যায়। তানহার মুখ থেকে এখনও সিগারেটের অসহ্যকর গন্ধ বের হচ্ছে। তানহা পানি দিয়ে তার মুখটা কয়েকবার কুলকুচি করার পরেও তানহার মুখ থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে। তারপর তানহা কয়েকটা চুইংগাম মুখে নিয়ে রাগে গজগজ করতে থাকে। তানহা চুইংগাম মুখে নিয়ে চিবোতে চিবোতে থানার উদ্দেশ্যে সেখান থেকে চলে গেল। রাজের ওপর প্রচুর রাগ হচ্ছে তানহার। এই মুহূর্তে রাজকে হাতের কাছে পেলে তানহা কি করতো সেটা সে নিজেই জানে না। এদিকে রাজ তো তানহাকে বোকা বানিয়ে অনেক খুশি, তবে তানহার ওভাবে কাশতে থাকা দেখে রাজের মোটেও ভালো লাগছিল না। রাজ নিজেই নিজেকে কয়েকটা গালি দিয়ে বলে, দূর, এটা কি করলাম? এমনিতেই তো আমাকে দেখতে পারে না, তার উপর আবার এসব করলাম। না জানি কত লেগে আছে আমার উপরে। কাল ওনার সামনে কিভাবে যাব আর পটানোর চেষ্টা কিভাবে করব। দূর, কালকেটা কাল ভাববো, এখন বাসায় যাই। রাজ সেখান থেকে সোজা বাসায় চলে আসে। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দেয়। রাজ ভিতরে গিয়ে ড্রয়িং রুমে বসতেই তার আব্বু আম্মু তার দিকে রাগে তাকালো। রাজ কিছু বুঝতে পারছে না তার দিকে কেন এভাবে তার আব্বু আম্মু রেগে তাকিয়ে আছে। তখন রাজ জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে বলল, আমি আবার কি করলাম? এভাবে রেগে তাকিয়ে আছো কেন? হারামজাদা, তোর মুখ থেকে সিগারেটের গন্ধ বেরোচ্ছে কেন? তুই সিগারেট পর্যন্ত খাস?
রাজের আব্বুর কথা শুনে রাজ কী করবে বা কী বলবে কিছুই ভেবে পাচ্ছে না। রাজ প্রতিদিন বাসায় আসার আগে কয়েকটা চুইংগাম মুখে নিয়ে চিবোতে চিবোতে বাসায় আসে, যার ফলে তার মুখে থাকা সিগারেটের গন্ধ দূর হয়ে যেত। কিন্তু আজ তানহার কারণে রাজের চুইংগাম খেতে মনে নেই। রাজ তো পুরোপুরিভাবে ধরা খেয়ে গেছে। রাজ তার আব্বু আম্মুর দিকে তাকিয়ে আছে, আর তার আব্বু আম্মু তার দিকে। রাজ কী বলবে ভেবে পাচ্ছে না। তখন রাজের আম্মু বলে, কিরে বল, তোর মুখে সিগারেটের গন্ধ কেন? আসলে কি আম্মু, আমি সিগারেট খাই না, কিন্তু আজ বন্ধুরা জোর করে খাইয়ে দিয়েছে। এগুলো মানুষ খায়, কি গন্ধ! তুই ছোট বাচ্চা যে তোকে জোর করে খাইয়ে দিয়েছে? সত্য কথা বল, না হলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। আরে সত্যি তো বলছি, ওরা 4 থেকে 5 জন ছিল, তার জন্য জোর করেও ওদের সাথে পারিনি, আমাকে ধরে জোর করে খাইয়ে দিছে। আমার তো তোকে বিশ্বাস হচ্ছে না। আরে আর কিছু বলো না, রাজ হয়তো ঠিক কথাই বলছে, কারণ কোনো দিন তো ওর মুখে থেকে সিগারেটের গন্ধ পাইনি। আমিও সিগারেট যদি খেয়ে থাকতো তাহলে আমি প্রতিদিন গন্ধ পেতাম ও বাসায় আসার সময়। আব্বু, আম্মু তো ঠিক কথাই বলেছে, আমি সিগারেট খেলে আম্মু গন্ধ পেতো আমার রুমে। তবুও আমার বিশ্বাস হচ্ছে না। এবারের মতো মাফ করে দিলাম, নেক্সট টাইম যেন তোর মুখে সিগারেটের গন্ধ না পায়। যদি আমার মনে হয় যে তুই সিগারেট খাস, তাহলে সেই দিন বুঝতে পারবি। না আব্বু, আমি এসব ছায়া পাস খাই না, এসব তো আমার বন্ধুরা খাই, কিন্তু আমি খাই না। এইসব বন্ধু বান্ধব থেকে দূরে থাকবি, আর নেক্সট টাইম আছে এইসব বন্ধু বান্ধব এর সাথে মিশবি না। ঠিক আছে আব্বু, আর মিশবো না, আর মিশতামও না। শালারা যে পরিমাণে জাউরা! কি বললি? সরি আব্বু। রাজ আর কোনো কথা না বলে সোজা উপরে চলে এলো। রাজ উপরে এসে বড় একটা স্বস্তির শ্বাস ছাড়লো। আর একটু হলেই তো রাজ ধরা খেয়ে গেছিল। রাজের কপালে অনেক দুঃখ ছিল। রাজ তার আম্মুর জন্য কোনো রকম বেঁচে গেছে আজ। রাজ তার আম্মুকে মনে মনে ধন্যবাদ দিয়ে ফ্রেশ হয়ে নিল। রাজ ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। তারপর ডিনার করে রুমে এসে ফোনটা হাতে নিয়ে একটা আননোন নাম্বার ফোনে তুলল। নাম্বারটা হলো তানহার নাম্বার, যার রাজ জোগাড় করে নিয়েছে। রাজ ফোনে নাম্বারটা তুলে কয়েক মিনিট বেশ রইল। রাজ এর ভয় করছে কল দিতে। এক পর্যায়ে রাজ সাহস করে ফোন করেই বসলো। প্রথমবার রিং হতেই তানহা ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করে তানহা সালাম দিয়ে বলল, হ্যালো, কে বলছেন? কি হলো, কথা বলছেন না কেন? কোনো সমস্যা? সমস্যা তো অনেক। এই আপনার কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। মামা, মানে একটা বড় বিপদে পড়ে পুলিশকে ফোন দিয়েছি, আর আপনি বলেন কণ্ঠটা চিনা চিনা লাগে। বলুন, কি বিপদে পড়েছেন আর কিভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারি? বলুন প্লিজ। আগুন লাগছে হোয়াট? কখন, কোথায়? আমার মনে। মানে? আমার মনে আগুন লাগছে আপনার জন্য। একমাত্র আপনিই পারেন এই আগুন নিয়ন্ত্রণ করতে। তুই কে জানি না, তবে তোরে যদি হাতের কাছে পাইতাম না, পিটিয়ে সোজা করে দিতাম। পুলিশের সাথে ফাজলামি, এত রাতে ফোন দিয়ে? ফোন রাখ, কুত্তার বাচ্চা। কথাটা বলেই তানহা ফোনটা কেটে দেয়। রাজ কোনো কিছু না ভেবে আবার তানহার নাম্বারে ফোন দেয়। প্রথমবার কেটে দিলে, দ্বিতীয়বার ফোন দিলে ধরে বলে, আমার রাগ উঠলে কিন্তু লোকেশন বের করে ধরে এনে পিটাবো বলে দিলাম। লোকেশন বের করতে হবে না, আমি রাজ বলছি। প্রথমে তোর কণ্ঠটা চেনা চেনা লাগছিল। শালা শয়তান কুত্তা হাতি গন্ডার খব্বিস, তোরে তো আমি দেখে নিব, দেখিস। তুই তখন আমার সাথে ইচ্ছে করে ওইটা করলি না? তোরে যদি এই মুহূর্তে হাতের কাছে পাইতাম না, তোরে কি করতাম আমি নিজেও জানি না। আরে জান, একটা শান্ত হও। এই নাও উম্মা, এখন তো শান্ত হও। তুই খুব বার বেড়ে গেছিস। তোকে কিভাবে সোজা করতে হয় তা আমার খুব ভালোভাবে জানা আছে। একবার শুধু তোর দেখা পাই, দেখ কি করি তোর। দেখব কি করেন।
শুধু কাল সকালটা হোক, তারপর দেখাচ্ছি তোকে। ওকে বেবি। উম্মা। এই শালা কুত্তা, বিড়াল, হাতি, গন্ডার, জলহস্তি, টিকটিকি, মশা, মাছি, ইঁদুর, তোকে তো। তানহা আরও কিছু বলবে তার আগেই রাজ ফোনটা কেটে দিল। তানহা যে গালি দেওয়ার মেশিন অন করছিল তা বন্ধ হওয়ার নয়। রাজ ফোনটা কেটে দিয়ে একটা দীর্ঘ শ্বাস নেয়, আর একটু হলে তো পুরো দুনিয়ার সব কিছু শুনিয়ে দিত। এইটা মেয়ে নাকি অন্য কিছু ভাই? এত গালি কই থেকে আসে? এই মেয়েকে রাজ কিভাবে পটাবে সেটাই ভাবতে থাকে রাজ। মনে হয় ফোনের মধ্যে ঢুকে মেয়ের এই একটা অবস্থা। রাজ আর কোনো কিছু না ভেবে তানহার কথা ভেবে মুচকি একটা হাসি দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে নাস্তা করে আবির আর ফাহিমকে কল দিয়ে জানতে পারে যে তারা তানহার বিষয়ে খোঁজ করতে গেছে। তাই সকাল থেকে বিকেল পর্যন্ত আর দেখা হয়নি রাজের আবির আর ফাহিমের সাথে। রাত প্রায় 10টা বাজে। এমন সময় আবির আর ফাহিম রাজকে ফোন দিয়ে 3 রাস্তার মোড়ে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে রাজ 3 রাস্তার মোড়ে এসে পৌঁছায়। রাজ আবির আর ফাহিম এর কাছে এসে বলে, বল, কিছু কি জানতে পেরেছিস? আরে মামা, তুই চিন্তা করিস না, A to Z সব খবর নিয়ে এসেছি ভাবির ব্যাপারে। কিন্তু কিন্তু কি? কিন্তু ওই যে ট্রিট। আগে বল, টেনশন হইতেছে আমার, তারপর তোদেরকে ট্রিট দিতেছি। আরে মামা, টেনশন নিস না, যে খবর এনেছি যা শুনে তুই খুশিতে নাচবে, আর তোর আর ভাবির পথের কাটাও দূর হয়ে যাবে। আচ্ছা চল, তোদেরকে আগে ট্রিট দিই। এরপর 3 জন মিলে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে বের হয়। হাতে একটা করে স্পিড ক্যান এর সাথে একটা করে সিগারেট নিয়ে তারা খেতে খেতে এক জায়গায় এসে দাঁড়ায়। তখন রাজ বলে, বল, এখন সব কিছু তানহার ব্যাপারে। আমাদের মাঝখানে কাঁটাটাকে, সেই কাঁটাটা কিভাবে উপড়ে ফেলবো? এরপর ফাহিম এক এক করে সব বলতে থাকে তানহার বিষয়ে। তানহা আগে কোথায় থাকতো না থাকতো, তানহা বয়ফ্রেন্ড আদৌ আছে কি না। ফাহিম এর সব কথা শুনে রাজ একটা দীর্ঘ শ্বাস নিয়ে মুচকি একটা হাসি দেয়। রাজ ভাবতে পারেনি তানহা আর তার মাঝখানে কাঁটাটা এভাবে নিজে নিজে সরে যাবে, যার জন্য রাজকে কিছুই করতে হবে না। তানহার সাজানো পৃথিবী বলতে কিছুই নেই, যা কল্পনা মাত্র। চলুন শুনে আসি ফাহিম রাজকে কি এমন কথা বলল তানহার বিষয়ে যে তাদের মাঝখানে পথের কাঁটা নিজে নিজেই সরে গেল, এবং কেন তানহার সাজানো মহাশূন্য বৃত্ত নামক পৃথিবীকে, যার নাম দিয়েছিল তানহার পৃথিবী, তা কেন কল্পনা মাত্র।